মাত্র শাওয়ার শেষ করে টাওয়াল পেঁচিয়ে রুমের ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো ইফায়া। একটা টাওয়াল বুক থেকে হাঁটু অব্দি ঢেকে রাখা, আর একটা টাওয়াল দিয়ে মাথাতে পেঁচিয়ে রাখা। ইফায়া আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখছে, ঠিক তখনই তার রুমে হুড়মুড়িয়ে একটা ছেলে প্রবেশ করে। মিরর থেকে দেখতে পেয়ে ইফায় পেছন ফিরে ভড়কে যায়। ইফায়া নড়তে ভুলে গিয়েছে, মনে হচ্ছে কেউ আষ্টে পৃষ্ঠে ভাবে তার পা জড়িয়ে ধরে আছে। যখন বুঝে এলো তার সামনে একটা ছেলে, তখনই বলে এক চিৎকার দিয়ে উঠলো। ছেলেটি বুঝতে পারলো না এই মুহূর্তে তার সাথে কি হচ্ছে বা কি ঘটছে। 10 সেকেন্ড পর যখন সেও বুঝতে পারলো, তখন ছেলেটিও বলে চিৎকার দিয়ে সাথে সাথেই ঘুরে গেল। ইফায়া ছেলেটির চিৎকার শুনে অবাক হলো, সাথে চুপ করে গেল। ছেলেটি অন্যদিকে ফিরে আছে। এই সুযোগে ইফায়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাপড় নিয়েই ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। বুকে হাত দিয়ে শ্বাস ফেলতে ফেলতে মুহূর্তটাকে মনে করতেই ইফায়া যেন লজ্জায় মরে যায় অবস্থা। ইচ্ছে করছে মাটির ভিতর ঢুকে যেতে। এদিকে ছেলেটি লিওকে পেয়ে কোলে নিয়ে হনহনিয়ে বের হয়ে গেল। এখনো চোখের সামনে ভয়ঙ্কর সেই দৃশ্যটা ভেসে আছে। ইফায়া তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বের হয়ে এলো। উদ্দেশ্য গিয়ে এখন ওই বদমাস লোকটাকে ইচ্ছা মতো একটা কথা শুনিয়ে দেওয়া। কত বড় সাহস! একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া ঢুকে গেছে। ইচ্ছে তো করছে পুকুর লাগিয়ে চোখ দুটো উঠিয়ে ওদেরকে মার্বেল খেলতে দিতে। ইফায় রাগ চক্ষু নিয়ে রুম থেকে বের হয়ে সোজা এসে প্রশ্ন ছুড়ে দিল। এই অভদ্র লুচু বর্বর বদমাশ লোক, আপনার সমস্যাটা কি? আপনি জানেন না একটি মেয়ের রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? লুচ্চা বদমাইশ বেডা। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ কোথায় দাঁড়িয়ে কার সামনে কথা বলছো। আমার অত কিছু মনে করার সময় নেই। আগে বলুন, আপনি আমার রুমে কেন গিয়েছেন? নক করে কেন প্রবেশ করেননি? জানেন না কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হয়? আমি ইচ্ছে করে তোমার রুমে প্রবেশ করিনি। একদম কথা বলবেন না। সত্যি করে বলুন, আপনি আমার রুমে কি করতে গিয়েছিলেন? কথা না বললে বলবো কি করে? লিও চলে গিয়েছিল তোমার রুমে, সো ওকে খুঁজতেই আমি তোমার রুমে চলে যাই। দ্যাটস ইট। এছাড়া তোমার মতো মেয়ের রুমে আমার যাবার কোনো প্রশ্নই ওঠে না। ইফায়া যেন আরো রেগে গেল কথাটা শুনে। তার মতো মেয়ে মানে? তাকে কি বোঝাতে চাইছে? ওদের বাসায় থাকি বলে খোটা দিচ্ছে? আপনি কি আমায় খোঁটা দিচ্ছেন? আপনি দোষ করেছেন আর এখন আমাকে কথা শোনাচ্ছেন? আচ্ছা বলুন তো, আপনি কি কি দেখেছেন? ইফায়া নিজেও জানে না সে কি প্রশ্ন করে বসেছে। রাগে জেদে মাথাটা টকবক করছে। মন চাইছে সামনের এই মানুষটাকে চিবিয়ে খেয়ে ফেলতে। সাধ্য থাকলে এই মুহূর্তে এর চোখ উঠিয়ে ব্লিচিং পাউডার দিয়ে ধুইয়ে সেই মুহূর্তটাকে ভুলিয়ে দিত। কিন্তু তার সাধ্য নেই, ওপরওয়ালা দেয়নি। কত বড় বজ্জাত ছেলে হলে এখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে। তোমার যা যা বের করা ছিল সব কিছুই তো দেখেছি। এখন কি ভাঙিয়েও বলতে হবে, মিস ইফায়া? ছেলেটি ঠোঁটের পাশে দুষ্টু হাসি ঝুলিয়ে ইফায়াকে কথাটা বলল। ইফায়া যখন বুঝতে পারলো সে রং প্রশ্ন ছুঁড়েছে, উল্টো নিজেই লজ্জা পেল। চোখ দুটো ফিরিয়ে আশেপাশে দৃষ্টি বোলাতে লাগলো। এদিকে মনে মনে ছেলেটি সেই মজা নিচ্ছে। এখন কি উত্তর দেবে মিস ইফায়া? নিশ্চয়ই ভেজা বেড়াল হয়ে রুম থেকে বেরিয়ে যাবে। আর হলেও তাই। ইফায়া কটমট করে চেয়ে বলল, অসভ্য ইতর অভদ্র লুচু কোথাকার! আপনিও যেমন বড় লুচু, আপনার ওই কুত্তাটাও তার থেকে বড় লুচু। আপনাদেরকে আমি দেখে নেব। এইটুকু বলেই হনহনিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সাথে ছেলেটা হাসতে হাসতে কাঠে বসে পড়লো। পরক্ষণে মনে পড়লো যাওয়ার আগে তাকে লুচু বলেছে, তার সাথে লিওকেও লুচু বলেছে। সাথে সাথে মুখের হাসিটা উবে গিয়ে রাগ স্পষ্ট দেখা দিল। হোয়াট ননসেন্স! আমরা লুচুগিরি কি করেছি? এর কি মাথা খারাপ হয়েছে? এ দেখি আস্ত পাবনাগারদ থেকে পলাতক মেন্টাল রোগী রাবিশকার। ছেলেটি লিওকে কোলে নিয়ে হাত ছুঁয়ে দিচ্ছে। না চাইতো চোখের সামনে সে দৃশ্যটা ভেসে উঠছে বারবার। কি অপরূপ! যেন এক অপ্সরী তার সামনে দাঁড়িয়েছিল, যার ভেজা শরীরের গন্ধটা দূর থেকেও সে পেয়েছে। এসব ভাবনার মাঝে ছেলেটি নিজেই চমকে উঠলো। ইদানিং কেন যেন এই মেয়েটির মাথায় তাকে ক্রমশ টেনে নিচ্ছে। কিছুই মাথায় খেলছে না। বারবার কেন এত ভাবছে ইফায়াকে নিয়ে? তার এটা ভাবা অপরাধ, তার জন্য এসব নয়। কি আছে মনের মাঝে? হঠাৎ করে কিসের লক্ষণ দেখা দিচ্ছে তার ভিতর? এই প্রশ্নের উত্তর কি তার জানা নাকি অজানা? কে দিতে পারবে এর উত্তর? এতক্ষণ যাদেরকে দেখলেন বা পড়লেন, অন্তত বুঝতেই পারছেন এরা যে গল্পের মেন জুটি, যাকে বলে নায়ক নায়িকা। নায়িকার নাম
ইফায়া ইবনাত, বয়স 18+। গায়ের বরণ উজ্জ্বল শ্যামলা, দেখতে অমায়িক সুন্দর লাগে। ঠোঁটের ওপর পাশে মাঝারি কুচকুচে একটা তিল আছে, নজর কাড়ার মতো। বাবার নাম ইবনে আমিনুল, ভাইয়ের নাম আফসানা ইবনাত। তবে আফসানা রায়জাদা বংশের মেয়ে ছিল। বিয়ের আগে ছিল আফসানা রায়জাদা, আমিনুলের সাথে বিয়ে হওয়ার পর ইবনাত যোগ হয়েছে। ইফায়ের বাবা একটা ছোটখাটো প্রাইমারি স্কুল টিচার। ইফায়ের কোনো ভাই বোন নেই। বাবা মায়ের খুব আদরের সন্তান। ইফায়া গ্রামেই বড় হয়েছে। ঢাকায় এসে ঢাকা ভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সবে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছে। পরে সব জানতে পারবেন। নায়ক অভ্রনীল রায়জাদা, গায়ের গঠন উজ্জ্বল ফর্সা, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, দেখতে মাশাআল্লাহ। অভ্রনীল বিসিএস ক্যাডার হয়ে এখন সবে লয়ার হয়েছে, আর এই অল্প সময়তেই অনেকটা খ্যাতি অর্জন করেছে। বড় বড় কেস হ্যান্ডেল করে সফল হয়েও সে। বাবার নাম আজমান রায়জাদা, মায়ের নাম আয়েশা রায়জাদা। বড় ভাই আছে নিভ্রনীল রায়জাদা। এরা সবাই রায়জাদা বংশের। আজমান রায়জাদা পুলিশ অফিসার, বর্তমানে তিনি রিটায়ার্ড অফিসার, অবসর সময় কাটাচ্ছেন। তার পদে বড় ছেলে নিভ্রনীল রায়জাদা আছে। আজমান চেয়েছিলেন তার ছোট্ট ছেলেকে এই পদে নিয়োগ করতে, বাট অভ্র রাজি নয়। সে নিজ দক্ষতায় কিছু করবে, তাই বড় ছেলেকেই দিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইফায়া আর অভ্র তারা মামাতো ফুফাতো কাজিন, কিন্তু রায়জাদা পরিবারের কেউ এটা জানে না, শুধু ইফায়া ছাড়া আর তার বাবা ছাড়া। তো গল্পে ফেরা যাক, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। ইফায়া সেখান থেকে এসেই রুমে ঢুকে নিজে নিজেই বক বক করতে করতে খাটে বসলো। একা একাই বলা শুরু করলো, বজ্জাত খারুস, বেয়াদব লোক একটা। যবে থেকে এসেছি তবে থেকেই পেছনে পড়ে আছে। আরে তোর বাড়িতে আছি বলে কি যা ইচ্ছা তাই করে যাবি? কেন রে, কেন শুনি? তোকে যদি এই ইফা শায়েস্তা না করেছে, আমার নামও ইফায়া ইবনাত নয়, মনে রাখিস। তোর পেছনে কুকুর লেলিয়ে দেব, তোর চোখ দুটি দিয়ে ওদেরকে মার্বেল খেলতে দিব। আয়েশা অভ্রের মা ইফায়াকে ডাকতেই রুমে আসলেন, আর এসেই দেখেন ইফায়া কার যেন গোষ্ঠীর ষষ্ঠী ওড়াচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কারোর উপর খুব ক্ষেপে আছে। আয়েশা এবার রগ নিয়ে ভিতরে ঢুকে বললেন, কাকে এভাবে ধুলাই দিচ্ছিস? তোকে না বলে গিয়েছিলাম রান্নাঘরের বাসনগুলো মেজে ঘরটা পরিষ্কার করে রাখতে? কই করেছিলি? ইফায় চমকে উঠল, সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে হাত কচলাতে লাগলো। আয়েশা ঠিক বুঝতে পেরেছে এসব কিছুই কমপ্লিট করেনি। আয়েশা রেগে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, তোকে বাসায় আশ্রয় দিয়েছি কি সারাদিন ঘুরে বেড়ানোর জন্য? 1 মাস হয়ে গেল, বলেছিস বাসার সব কাজ তুই করবি, কাজের লোক রাখতে বারণ করেছিস। আমরা তাই ভেবে কাজের লোক রাখিনি, আর এখন কাজের ফাঁকি তো ভালোই দিচ্ছিস। যদি কাজ ভালো করে করতে পারিস তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে, নয়তো আমি তাকে বলে তোকে বের করে দিব বলে দিলাম। শুধু ছোট মানিকের জন্য কিছু বলতে পারছি না। ছেলেটা তোর মধ্যে যে কি দেখতে পেয়েছে আল্লাহ জানে। আমার মন বলছে তুই আমার ছোট মানিককে বশ করেই এই বাড়িতে এসেছিস, তাই না? যতই আমার মানিককে বশ করে থাকিস না কেন, আমি কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেবার পাত্রী না, বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। এখনই গিয়ে সব কাজ শেষ করবি, আমি যেন দ্বিতীয়বার এসে এমন অগোছালো না দেখি। আয়েশা রগ নিয়ে হনিয়ে চলে গেল। আয়েশা গিয়েছিল শপিং করতে। যাওয়ার আগে ইফায়াকে বাড়ির কাজ কমপ্লিট করে ফেলতে বলেছিল, কিন্তু ইফায়া অন্য মনস্ক থাকাতে তা খেয়াল করেনি। ভেবেছিল একেবারে বিকেলের দিকেই গোছকাজ করে ফেলবে, কিন্তু কে জানতো আয়েশা এসে এতগুলো কথা শুনিয়ে যাবে। ইফায়া চুপটি করে কথাগুলো হজম করে নিল। আর নেবে নাই বা কেন, সে এই বাড়িতে আশ্রিত হিসেবেই থাকছে। ঢাকা শহরটা যে তার কাছে বড় অচেনা, আর কোথায় বা যাবে গিয়ে থাকবে, এটা তো তাহারই বাড়ি। আয়েশার এসব কথাতে ইফায়ের কোনো রাগ অভিমান মন খারাপ কিছুই হয়নি। এই বাড়িতে কারো কথাতে ইফায়ের এফেক্ট পড়ে না, শুধু একজন বাদে। সে হচ্ছে ইফায়ের মামা আজমান রায়জাদা। সে ইফায়াকে খুব অ্যাভয়েড করে চলে, কেন যেন ইফায়াকে দেখতে চায় না। যদি কখনো চোখের সামনে পড়ে তবুও চোখ তুলে তাকাবে না, কিন্তু কেন এটা ইফায়ের জানা নেই। মামার এমন বিহেভিয়ারে ইফায়ের বড্ড কষ্ট হয়। রাত বিরাতে বারান্দায় দাঁড়িয়ে থেকে মস্ত বড় আকাশের পানে চেয়ে একা একা কথা বলে, আর খুব করে কাঁদতে থাকে। তার জীবনটা এত এলোমেলো কেন? আপন মানুষদের কাছে থেকেও কতটা দূরে আছে। ছোট্ট থেকে কত ইচ্ছে ছিল
তার মামাকে নিজ চোখে দেখবে। কত গল্প শুনেছে তার মামার নামে, মায়ের মুখে। এই মানুষটা দয়ার শেষ নেই। অত্যন্ত ভালো মানুষ তিনি। মানুষের মুখে মুখে তার সুনাম। সাহসী, দেখতেও বেশ সুঠামো দেহের, এখনো কত ইয়াং। ইভা এসব ভাবতে ভাবতেই মুচকি হেসে ফেলে। হঠাৎ আয়েশার গর্জন শুনে দৌড়ে নিচে চলে যায়। তারপর লেগে পড়ে কাজে। এদিকে অভ্র আজ বাইরে যায়নি। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। অনেকদিন পর বন্ধুদের সাথে মাঠে গিয়ে ফুটবল খেলেছিল, তার এফেক্টটাই হয়তো আজ সকাল থেকে শরীরে পড়েছে। অভ্র লম্বা একটা শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে প্রখর রোদের তীব্রতা। চোখ মেলে তাকালো যায় না আকাশের দিকে। ওখানে না দাঁড়িয়ে আবার ভিতরে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শরীরের বডি লোশন মাখতে লাগলো। চুলগুলো থেকে ভালোভাবে পানি ঝেড়ে জেল দিল। তারপর একটা লাল টি শার্ট, কালো থ্রি কোয়ার্টার পরে খাটের ওপর বসে ইফায়াকে কয়েকবার ডাক দিল। তো ইফায়ার কোনো সাড়া শব্দ পেল না। তাই নিজেই বাধ্য হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলো, কারণ তার এখন কফি দরকার। কফি না খেলে শরীরের ম্যাচম্যাচানি কমবে না। নিচে নেমে সোজা রান্নাঘরে গিয়ে একটা পাত্রে গরম পানি বসিয়ে কফির ডিব্বাটা খুঁজতে লাগলো। কফির পাত্রটা নিচেই থাকে, নিশ্চয়ই ওই ইফায়ের কাজ এটা। অভ্র রগ নিয়ে খুঁজতে থাকলো। ঠিক তখনই ইফায়া তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই স্যান্ডেলের স্লিপ খেয়ে সোজা অভ্রর গায়ে গিয়ে ধাক্কা খেলো। সাথে সাথেই ওপরের আটার ডিব্বাটা অভ্রের হাতে বেজে মাথায় পড়ে দুজনেই আটায় মাখামাখি হয়ে নিচে ধপাস করে পড়ে গেল। হোমা গো আল্লাহ গো, আমার কোমর! এই কোন বান্দর রে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়েছিল? চোখে কি দেখে না যে কেউ আসতেছে পেছন থেকে? অভ্র রক চক্ষু নিয়ে সামনে ইফায়ের দিকে চেয়ে আছে। কারণ একে তো ধাক্কাটা পিছন থেকে ওই দিয়েছে, আবার বড় বড় কথাও তাকেই শোনাচ্ছে। অভ্র দাঁতের দাঁত চেপে, এই ননসেন্স মেয়ে, ধাক্কাটা এসে কে দিয়েছে সবার প্রথমে? আর এখন আমাকে খাম্বা বলা হচ্ছে, বাদর বলা হচ্ছে? চোখ কি আসমানে নিয়ে হাঁটো নাকি? আল্লাহ চোখ বলতে তোমাকে কিছু দেয়নি? যত সব। এইমাত্র শাওয়ার করে আসলাম, সব কিছু নষ্ট করে দিল ধ্যাত। ফাজিল মেয়ে, ক্যাঙ্গারুর মতো শুধু লাফাতেই থাকে। অভ্র কথাগুলো বলে নিজের উপর থেকে আটাগুলো ঝাড়তে লাগলো। এদিকে ইফায়া হাঁ করে চেয়ে ভাবছে, তাকে অ্যাঙ্গারু বলা হয়েছে, এত বড় সাহস! ইফায়া এবার নিজেই উঠে দাঁড়িয়ে বলল, এই, আপনি কাকে কি বলছেন? আমি ক্যাঙ্গারু? আপনি হচ্ছেন সাদা লেজকাটা ভাল্লুক। দেখতে গন্ডারের মতো, সে কিনা অন্যজনকে ক্যাঙ্গারু বলে? একদম বলে দিলাম, আমার সাথে লাগতে আসবেন না। এই ইফায়া কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। ও আচ্ছা, তাই নাকি? আমি ভয় পাইছি, প্লিজ আর ভয় দেখিও না আমাকে। এটাই বলবো ভাবছো? তোমার মতো মেয়েকে শায়েস্তা করতে এই অভ্রনীল রায়জাদাও কম জানে না। বেশি পকম পকম না করে আমার চোখের সামনে থেকে সরে যাও, নয়তো। নয়তো কি? নয়তো কি? এই যে আমি এখানেই বসে থাকলাম, এবার দেখে আপনি কি করতে পারেন। অভ্র বাঁকা হাসি দিয়ে উপর থেকে চিনির বয়াম নামিয়ে সব চিনি ইফায়ার মাথায় ঢেলে দিল। ইফায়া তো পুরোই ভড়কে গেল, সাথে রেগে জেদে অভ্রর দিকে চাইলো। অভ্র ভুরু দুটি নাচিয়ে বলল, নাও, এবার পারফেক্ট লাগছে, একদম পাবনা গারতের পলাতক পাগলি। হা 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 হা। অভ্র হেসে দিয়ে ইফায়ের পাশ কাটিয়ে রান্নাঘর থেকে বের হলো। এখনের ধারে কাছে থাকলে আবার লাগতে আসবে, কফিটাও খাওয়া হয়নি, আর শাওয়ার নিতে হবে। একদিক থেকে রাগ হচ্ছে, অন্য দিক থেকে ইফাইকে মজা বুঝিয়ে আসাতে ভালোও লাগছে, তবে রাগটাই বেশি লাগছে। হুট করে সামনে আয়েশাকে দেখে অভ্র দাঁড়িয়ে পড়লো। আয়েশা সিঁড়ি থেকে নেমে ভূতের মতো দেখেই এক চিৎকার দিল কাউকে। অভ্র নিজের মায়ের চিৎকারে কান চেপে ধরে বলল, মম, স্টপ। আমি তোমার মানিক। কি শুরু করে দিলে একদম, কানটা তবদা খেয়ে গেল। উফ। অভ্রের কথা শুনে আয়েশা থেমে গিয়ে অবাক হয়ে গেল। খুব উত্তেজিত কণ্ঠে এগিয়ে এসে বলল, মানে তোমার এই অবস্থা কি করে হলো? ময়দাতে তো পুরো শরীর ভরে গিয়েছে। ইস, তুমি রান্নাঘরে গিয়েছিলে আবারও? আমি বলেছি না, তোমার কিছু দরকার হলো ওই গাইয়া মেয়েটাকে বলবে। যেটা পারো না সেটা কেন করতে যাও বাবা? ওহো মম, কেন এত হাইপার হচ্ছ? ওই ভুলে আর কি হয়ে গিয়েছে? কফি খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতে গিয়ে এমন হলো। মম, আমার রুমে কফি পাঠিয়ে দিও, আমি উপরে গিয়ে ফ্রেশ হচ্ছি। অভ্র চলে গেল। এদিকে আয়েশা ইফায়াকে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে এই অবস্থা দেখে চোখ তার কপালে। পুরো রান্নাঘরটার অবস্থা নাজেহাল।
আয়েশা রেগে গেল, ধমকে উঠে বলল, এই মাইয়া, এইসব কি করেছিস তুই? এর জন্যই আমার মানিকের মুখ বেজার, এমন অবস্থা। বলেই আয়েশা রেগে এসে ইফায়ের কাঁধ শক্ত করে ধরলো। এতে ইফায়া একটু ব্যথাই পেল, কিন্তু টু শব্দও করলো না। ইফায়া জানে এখন তাকে নানা ধরনের কথা শুনতে হবে, হলেও তাই। আয়েশা ইফায়াকে কথা শোনাচ্ছে। এক পর্যায়ে আয়েশা বলে উঠল, তোর বাবা মা কেমন, তোকে এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে? তাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? এতই যদি সমস্যা, তাহলে জন্ম দিল কেন? একটা কাজও ঠিক মতো করতে পারিস না? ইফায়া সব কিছু সহ্য করতে পারলেও বাবা মাকে নিয়ে কটু কথা সহ্য করতে পারে না। তাই ইফায়া বলল, মামিমা, দয়া করে আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। যা বলার আমাকেই বলুন। বলতে দেরি, কিন্তু গলে চড় পড়তে দেরি হলো না। ইফায়া টহলমল চোখে আয়েশার দিকে চেয়ে আছে। আয়েশা শাসিয়ে বলল, আমার মুখে মুখে তর্ক করাটা আমি পছন্দ করি না। আবার কখনো যদি মুখে বুলি ফোটে তবে খারাপ হয়ে যাবে। এগুলো পরিষ্কার করে আমার মানিকের জন্য কফি নিয়ে আয়। আয়েশা হনহনিয়ে চলে গেল। ইফায়া অশ্রুসিক্ত চোখে সবকিছু পরিষ্কার করতে লাগলো। চারিদিকে মাগরিবের আজান পড়ছে। ইফায়া বারান্দার রেলিং ধরে উদাসীন হয়ে দাঁড়িয়ে দূর আকাশের দিকে চেয়ে আছে। তখনই মুঠো বাটন ফোন বেজে উঠল। ইফায়া ধ্যান ভাঙলো, দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে সবচেয়ে আপন মানুষটির নাম দেখেই মনটা নিমেষেই ভালো হয়ে গেল। দুনিয়ায় এই একজন যে ইফায়াকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, যত্ন করে আগলে রেখেছে, যার ছায়া তলে থেকে এত বড় হয়েছে। সেই তো আপন, যে নিজে না খেয়ে তার আদরের মেয়েকে খাইয়েছে, যে নিজের ইচ্ছেকে মূল্যায়ন না দিয়ে মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে, নিজে ভালো মন্দ না পড়ে মেয়েকে পড়িয়েছে, সেই তো বাবা, দুনিয়ার সবচেয়ে বেস্ট। ইফায়া ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে করুণ সুরে ভেসে উঠল, হ্যাঁ রে মা, কেমন আছিস? ভালো আছিস তো? বড্ড মন কাঁদে তোদের দেখতে, খুব ইচ্ছে করে মা। 1 মাস হয়ে গেল তোকে চোখে দেখি না। তুই ভালো আছিস তো? ইফায়া খুব কষ্ট হচ্ছে উত্তর দিতে। সত্যি কি সে ভালো আছে? যে এই ভালো থাকার জন্য বাবাকে ছেড়ে চলে আসা, সে কি সেই ভালো থাকাকে আদৌ পেয়েছে? আপনদের কাছে রয়েছে অথচ তারা তাকে চিনতেই পারলো না। আশ্রিত হয়ে থাকতে হচ্ছে নিজের পরিচয় গোপন রেখে। কি করে বাবাকে উত্তর দেবে? মিথ্যে তো কখনো বাবাকে আজ অবধি বলা হয়নি, তাহলে এই প্রথম কি তাকে মিথ্যে বলতে হবে? কেন এই কঠিন পরিস্থিতিতে ফেললো মাবুদ, কেন? ইফায়া বাবার আদুরে কণ্ঠ পেয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। এদিকে আমিনুল মেয়েকে চুপ থাকতে দেখে কেন যেন ভালো ঠেকলেন না, তাই আবারও বলল, হ্যাঁ রে মা, তোর কি বেশি অসুবিধা হচ্ছে? তাহলে চলে আয়, আমি আর তুই এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাদের আর কেউ খুঁজে পাবে না। জানিস রে মা, ওই লম্পট জানোয়ারটাই কাল রাতে আইসা আমারে হুমকি দিয়া গেছে। আমি তবুও তোর কথা বলি নাই কিছু। আমি তো তোর ঠিকানাও জানি না। আমারে বইলা গেছে আবার একদিন আইবো। ইফায়া এবার চোখ মুছে বলল, বাবা, আমি একদম ঠিক আছি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে কেন এত টেনশন করছো বলো তো? আমি তো আসতে চাইনি তোমাকে ছেড়ে, তুমিই তো আমাকে জোর করে পাঠালে। এখন যদি তুমি ভেঙে পড়ো, তাহলে কি আমি এখানে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবো বলো? আমি ভর্তি হয়েছি ভার্সিটিতে বাবা, আর দেখি দু একটা টিউশনি করাতে পারি কিনা, তাহলে তোমাকে টাকা পাঠাবো। তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি ঠিকমতো ওষুধ খাও তো। হ্যাঁ রে মা, খাই। আমার চিন্তা তোর করতে হবে না, মনোযোগ দিয়ে পড়ালেখা কর। আমি ভালো আছি। বাবা, তোমার শরীরটা যে ভালো নেই, আমি টিউশনি নিয়ে নেই, তারপর তোমাকে চাকরিটা করতে হবে না, আমি তোমায় টাকা পাঠাবো। তুমি তখন ঘরে বসে আরাম করবা। বয়স হয়েছে তো তোমার, আর কত আমার জন্য করবে? আর ওই জানোয়ারটা আইলে দরজা খুলবে না, বেশি বাড়াবাড়ি করলে নালিশ নিয়ে যাবা। আমার কথা কি আর বিশ্বাস করব? ওই তো ওরে নষ্ট করতেছে। আচ্ছা মা, তুই সাবধানে থাকিস। ফোনে মিনিট ভরছিলাম, শেষ হয়ে যাইব। বাবা, তুমি চিন্তা করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর আমি ফোনে টাকা ভইরা ফোন দিমুনে, কয়টা খেয়ে নাও। আর ওষুধ খাইতে কিন্তু ভুইলো না। পুরো কথা শেষ করতে না করতেই ফোন কেটে গেল। ইফায়া আবার মন খারাপ করে বাইরে চেয়ে আছে। ঠিক তখনই গিটারের মিষ্টি সুর কানে পেল। ইফায়া কয়েকবার বাইরের দিকে চেয়ে খুঁজতে লাগলো যে কে এই একই টাইমে গিটারের সুর তুলেছে। প্রায় কয়েকদিন ধরে একই সুর শুনে আসছে, বাট ব্যক্তিটিকে দেখতে পাইনি, সাথে গানও শুনতে পাইনি। যদি দেখতে পেতো ব্যক্তিটিকে,
ইফায়ের খুব ইচ্ছে হচ্ছে গিটারের মালিকটাকে দেখতে। ইফায়া অনেকবার উকি দিয়ে চাইলো, কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো মামিমা ওই খরুচটাকে কফি দিয়ে আসতে বলেছিল। দেরি হলে চিল্লা পাল্লা করে ঘুরে ফিরে ওই কপালের শনিটাই আসবে। তাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে চললো অভ্রের রুমের দিকে। কিন্তু বিষয় হচ্ছে যত অভ্রের রুমের দিকে যাচ্ছে ততই যেন ক্রমশ এই গিটারের সুরটা আরো দ্বিগুণ ভেসে আসছে। এবারে ভুরু কুঁচকে নিল। অভ্রের দরজার সামনে এসে পর্দার ফাঁকে উঁকি দিয়ে দেখলো, কিন্তু অভ্রকে দেখতে পেল না। এটা শিওর যে এই রুম থেকেই সুরটা ভেসে আসছে। ইফায়া আস্তে আস্তে রুমে ঢুকে টি টেবিলের ওপর কফিটা রেখে বারান্দার দিকে টিপ টিপ পায়ে যেতে লাগলো। বারান্দার দরজার সামনে এসেই থমকে গেল, মনোযোগ দিয়ে শুনতে লাগলো। এদিকে অভ্র চোখ বন্ধ করে গিটারের সুর তুলেছে। এটা ওর প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে, সন্ধ্যার পর গিটার নিয়ে বসে গান গাওয়া। তাই গিটার নিয়ে বসে গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইতে লাগলো। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়, এই হৃদয় ভেঙে গেলে জানো কি তাই, লাগে না জোড়া, লাগে না জোড়া। ইফায়া চোখ বন্ধ করে দরজায় ঠেস দিয়ে মনোযোগ সহকারে শুনতে শুনতে ঠাস করে অভ্রের ওপর গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। অভ্র ভোরকে গিয়ে গান অফ করে চোখ খুলে দেখে ইফায়া পড়ে হাত জ্বলছে। ইফায়াও বুঝতে পারেনি যে এমন কিছু ঘটবে। সে তো খুব মনোযোগ দিয়ে গান শুনছিল আর স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে গানের তালে তালে নাচছে আর নাচতে গিয়ে ধপাত করে কিছুর আগে উষ্ঠাকে পড়ে গেছে। কিন্তু এটা যে স্বপ্ন নয়, বাস্তবেই সে এই হনুমানের গায়েই পড়েছে। ইভায়া কাঁচুমাচু হয়ে বসে আর চোখে অভ্রের দিকে চেয়ে আবার নিজের হাতের তালু ঢলতে লাগলো। অভ্র রাগী লোক নিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি শুনি? যখন তখন গায়ে এসে পড়ছো কেন? তোমার কি হুমড়িকে পড়ার ব্যারাম আছে? এসবের মানে কি? তুমি আমার রুমে কি করছো? নিশ্চয়ই লুকিয়ে কোনো ফোন দিয়ে আঁকছো, তাই না? কি করতে এসেছো আমার রুমে? অভ্রের এতগুলো প্রশ্ন শুনে ইভায়ার উল্টো রাগ উঠে গেছে। মনে মনে ভাবছে, একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা বলবো? শালা বিদেশি হনুমান লুচু বেডা, নিজেই মেয়েদের রুমে নক না করে ঢুকে পড়ে আর এখন আমাকে কথা শোনাচ্ছে। তোর কপালে বউ জুটবে না। হুম। এই মেয়ে, চুপ করে আছো কেন? আমি কি বলেছি কানে যাইনি? আমার রুমে কি করছো? আর এখানেই বা লুকিয়ে লুকিয়ে কি করছিলে? উফ, রাখেন তো আপনার প্রশ্ন। আমি সবই শুনেছি। আমি আপনার মতো বয়রা নই যে শুনতে পাবো না। আমি আপনার রুমে লুকিয়ে কেন আসবো? আজিব তো। মামিমা কফি দিয়ে পাঠিয়েছে তাই এসেছিলাম, কিন্তু এসে দেখি কে যেন ষাঁড়ের মতো গলা ছেড়ে গান গাচ্ছে। তাই তো এখানে এসে দাঁড়ালাম আর পর্দায় পা বেছে আপনার গায়ে পড়লাম। তাতে কি আমার দোষ? ইফায়ার কথা শুনে অভ্র দুই ভুরু কুঁচকে নিল। এদিকে ইফায়া আর চোখে একবার চেয়ে মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। একটা না একটা কিছু বলে তো এখান থেকে পার যে পেতেই হবে। সে তো আর বলতে পারবে না যে তার গানের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে স্বপ্ন দেখে হুমড়ি খেয়ে পড়েছে তার গায়ে। এসব যদি খচ্চর লোকটা জানে নিশ্চয়ই তাকে 101টা কথা শুনিয়ে দেবে। তাই তো বানিয়ে বলা। আমি ষাঁড়ের মতো গান গাই? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় এসব বলার? আমার মতো গান গেয়ে দেখাতে পারবে যে এসব বলছো? যার 1 টাকার মরদ নেই সে আসছে বড় বড় কথা ফুটাইতে। তোমার কণ্ঠ শুনলে তো দ্বারকাকও হার মেনে যাবে, একদম দ্বারকাকের থেকেও বিশ্রী। খবরদার আর একটা বাজে কথাও বলবেন না। আমার কণ্ঠ খুবই সুন্দর আমি জানি। আর সেই কখন থেকে এই মেয়ে করে যাচ্ছে, তাতে সমস্যাটা কি? আমার যে একটা সুন্দর নেইম আছে তা জানেন না নাকি? আপনি কি পড়াশোনার ডাব্বা? ও আ ই এ ও এইসবও মনে হয় জানা নেই। তাই তো নাম রেখে এই মেয়ে বলে বেড়ান। কোথা থেকে যে এই মূর্খরা সামনে পড়ে। ধ্যাৎ। বলে ইফায়া উঠে সোজা রুমে চলে আসে। এই মুহূর্তে সেও আর 1 মিনিটও এখানে থাকবে না। যে অপমান করা হয়েছে নির্ঘাত আজ থেকে কোরবান করবে।
যেই ভাবা সেই কাজ। ইভায়া কোনো রকমে ছুটে পালাতে যাবে অমনি ধপ করে পিছন থেকে একটি হাত ইভায়ার হাত ধরে নিল। ইভায়া বুঝতে পারলো আজ আর রক্ষে নেই। মনে মনে অনেকবার আল্লাহর নাম নিয়ে পিছন ঘুরে একটা ভেটকি দিল। এতে যেন আগুনে ঘি ঢালার মতো। অভ্র আরো ক্ষেপে ইফায়ার হাত ধরে টেনে দেওয়ালে আটকে দিল। ইফায়ার পরাণ যায় যায়, কি জানি আজ কোন শনি পিছনে লাগছে। ইফায়া ভয়ার্ত চোখে অভ্রের দিকে চেয়ে রইল। তখন কি বলেছিলে আমি মূর্খ? অ আ রস্যই দীর্ঘই কিছুই পারি না, জানি না, তাই তো? আমি আবার এসব কখন বললাম? হুম, আপনি মনে হয় ভুল শুনছেন। শাট আপ, একদম মজা করবে না। অভ্রের ধমকে ইফায়া ভয়ে চমকে উঠল। শরীর থরথর করে কাঁপছে। একদম বিড়াল ছানার মতো গুটিয়ে গেল ইফায়া। মুখ থেকে আরে একটা কথাও আসছে না। কি ধমকটাই না দিল। লিসেন, তোমাকে আমি অনেকবার বলেছি আমার সাথে লাগতে আসবে না। তুমি যতটা ভালো মনে করো আমায়, আমি কিন্তু ততটাও ভালো নই। আমি জানতাম আপনি যে খারাপ, আর আমিও আপনাকে ভালো মনে করিনি। ক খ বাকি কথা কি বলবে। অভ্রের চোখ দেখে ইফায়া আবার নীরব হয়ে গেল। এদিকে অভ্রের মেজাজ বিগড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, এই মেয়ে তো তাকে কোনো কথাই ছাড় দেয় না, সব কথাই মেজাজ বিগড়ে দেয়। ইচ্ছে তো করছে একে বুড়িগঙ্গায় চুবানি দিতে। এর একটা ব্যবস্থা করতে হবে। এই বাড়িতে এনেই ভুল করেছে। কেন যে সেই দিন এই আপদটাকে মায়া দেখিয়ে নিয়ে আসলাম, নিজের কপাল নিজেই থাপড়াতে ইচ্ছে করছে। ইফায়ার সাহস নিয়ে ভয়ে ভয়ে বলল, এই যে ভাইয়া শুনুন না, আপনি একটু দূরে সরে দাঁড়ান না। আমার অনেক গরম লাগছে, প্লিজ একটু হাওয়া খেতে দিন। অভ্র এই মেয়েকে যত দেখছে ততই যেন রাগ মাথায় চড়ে বসছে। এই মেয়েটাকে যতক্ষণ আশেপাশে রাখবে উল্টো নিজের কানের পোকা আর মাথার মগজ দুটোরই ডেট ফেল করে ছাড়বে। আর তার থেকে ভালো একে ছেড়ে দিলেই শান্তি। তাই অভ্র বলল, যাও, ছেড়ে দিলাম আজকের মতো। আর যদি কখনো দেখি আমার সাথে লেগেছো, তোমাকে যে কি করব। বলেই অভ্র ইফায়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। ইফায়া যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। বুকে দুবার থুতু দিয়ে আরেক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে পিছনে উকি দিয়ে বলল, লেজ কাটা বাদর, আমি 100 বার আপনার সাথে লাগবো, দেখি কে আমাকে আটকাতে পারে। বলেই দৌড়। এই মেয়ে শোধরাবে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়াও, তোমার মজা আজ রাতে দেখাচ্ছি। আমার সাথে লাগতে আসা, ওয়েট অ্যান্ড সি। অভ্র ফাঁকা হেসে টি টেবিল থেকে কফির মগে চুমুক দিতেই আবার সব থু দিয়ে ফেলে দিল। এই কফি মানুষ খায়? এদিকে কফি নয়, ঠান্ডা শরবত করে রেখে দিয়ে গেছে। বেয়াদব ফাজিল মেয়ে। আজ আর তোমার রক্ষে নেই। শুধু রাতের অপেক্ষা। মুখে এখনো সেই বাঁকা হাসিয়ে ঝুলিয়ে রেখেছে। কি করতে যাচ্ছে অভ্র? ইফায়া কি এই অভ্রের শয়তানি থেকে নিজেকে ম্যানেজ করতে পারবে? রাত 10টা বাজে। ইফায়া রাতের ডিনারের সকল ব্যবস্থা করে খাবার টেবিলে সাজিয়ে রাখছে। তখন উপর থেকে নিভৃনীল সিঁড়ি বেয়ে নিচে নামলো। একটি সেন্ডু গেঞ্জি আর একটি 3/4 প্যান্ট পরে, হাতে ঘড়ি, দুহাত পকেটে রেখেই টেবিলের সামনে এসে দাঁড়ালো। ইফায়া কাজের ধ্যানেই ছিল। ওর সামনে যে কেউ এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি। নিভৃ মুচকি হেসে বলে উঠল, ইফা, কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? ইফায়া কারো কণ্ঠ পেয়ে চমকে উঠল, সাথে নিভ্রকে দেখে ভয় পেল। হঠাৎ কেউ কথা বলে উঠলেই ইফায়া চমকে ওঠে। এটা ওর আগে থেকেই অভ্যাস। ইফায়া নিভ্রকে দেখে বুকে থুথু দিল। কি ব্যাপার, তুমি কি ভয় পেলে নাকি? মাঝে মাঝে খেয়াল করছি তোমাকে কিছু বলতে গেলে তুমি চমকে ওঠো। কি হয়েছে? তুমি কি কিছু কারণে আপসেট? ইফায়া ঠোঁট টেনে হেসে দিয়ে বলল, না না ভাইয়া, তেমন কিছু নয়। আসলে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করছিলাম তো, তাই আর কি। আপনাকে খেয়াল করিনি। আমি ভালো আছি, আর দিনকালও ভালো যাচ্ছে ভাইয়া। তুমি নিজের মতো করে এই বাড়িতে থাকতে পারো, এটাই ভাববে তোমার আপনজন। কেমন? কোনো কিছু দরকার হলে আমাকেও বলতে পারো, বা অব্র আছে ওকেও বলতে পারো। একদম দ্বিধাবোধ করবে না। নিভ্রর কথা শুনে ইফায়ার মনের মাঝে যন্ত্রণা শুরু হলো। আপন কি ভাববো? এরা তো ওর আপনজনই, শুধু পারছে না মুখ ফুটে বলতে, আমি তোমাদের খুব আপন একজন। ইফায়া মনে মনে নানা ধরনের কথা ভেবে চলেছে। নিভ্র তার খেয়াল করে চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজাতেই ওর ধ্যান ভেঙে গেল। কোথায় হারিয়েছিলে? আচ্ছা, ওসব কথা বাদ। এখন বলো তো, কি কি রান্না করেছ? আমার খুব খিদে পেয়েছে। ডিউটি থেকে আজ আসতে একটু দেরি হতো, বাট আমি চলে এসেছি তোমার হাতের খাবার খেতে। তুমি যা রাঁধো না ইফা, একদম
হাত চেটে খেয়েও তৃপ্তি মেটে না। তোমার হাতে কি জাদু আছে একটু বলবে আমায়? কি বলেন ভাইয়া? আমি কিভাবে জাদু জানবো? আসলে আমার মায়ের হাতের রান্নার স্বাদ হয়তো আমার হাতের চলে এসেছে। জানেন, আমার মা খুব ভালো রাখতে পারে। একবার খেলে আর ভুলার নয়, খেতেই ইচ্ছে করবে। তাই মায়ের থেকেই আমার শিখা। ও আচ্ছা, খুব দারুণ। তা কি কি রান্না করলে শুনি? পাবদার ঝোল, বড় চিংড়ির ভুনা, কই মাছের তরকারি আর সবজি। ওদের কথার মাঝে বাকিরা সবাই হাজির হলো ডাইনিং টেবিলে। আয়েশা ইফায়ের দিকে কটমট চোখে চেয়ার টেনে বসে পড়লেন। আজমান ইফায়ের দিকে তাকায়নি, চুপচাপ সেও খেতে বসলেন। শুধু বাকি অব্রও আসেনি। ইফায়ের মামুর দিকে চেয়ে নাক মুখ মলিন করে উঠল। ইফায়া জানে না তার মামু তার দিকে কেন তাকায় না। আচ্ছা, ইফায়ের চেহারার সাথে কি আফসানের কোনো মিল আছে? এজন্যই কি তাকায় না? কি জানি। ইফায়া নিজেকে সান্ত্বনা দিয়ে সবার প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো। পরিবেশনের পর অব্র উপর থেকে নেমে নিব্রুর পাশের সিটে বসে পড়ল। হেই ব্রো, কি খবর তোমার? তোমাকে তো দেখাই যায় না, এত ব্যস্ত তুমি? ভালো রে ভাই, এখন কাজের প্রচুর প্রেশার, তাই তোর সাথে দেখাটাও তেমন হচ্ছে না। আচ্ছা, তোর কি খবর? বেশ ভালো। বর্তমানে কোনো কেস হাতে নেই, তাই একটু ফ্রি আছি। পাশ থেকে আজমান বলে উঠল। অভ্র, আমার এক বন্ধুর মেয়ের কেস নিয়ে তোমাকে লড়তে হবে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, ফেলতে পারিনি। বিষয়টা আমাকে বলেছে, তবে আমার মনে হয় তুমি যদি ভালো করে কথা বলে সব কিছু মেনে নাও তাহলে ওটাই বেস্ট হবে। আমি বলে দেব তোমার সাথে দেখা করতে, কি বলো? তুমি যেহেতু কথা দিয়ে ফেলেছো তাহলে আর কি, আমি জেনে নিব। আমার সাথে কথা বলতে বলিও। এভাবে টুকিটাকি কথা বলতে বলতে ওরা খেতে শুরু করলো। শুধু অব্র খাচ্ছে না, পাশে ইফায়া দাঁড়িয়ে আছে। কার কি লাগবে সেটা দেখে যাচ্ছে। আজমান খুব তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে। ইফায়া দেখতে পেয়ে ও চোখ টলমল করে উঠল খুশিতে। যাক, অন্তত খাবারটাতে স্বাদ পেয়েছে, এটাই অনেক। আর এদিকে আজমানের মনে হচ্ছে কতটা বছর পর তার আদরে পাকনু বুড়ির হাতে স্বাদ পাচ্ছে। গন্ধটাও তেমন, রান্নার স্বাদটাও অবিকল এক। বুঝে উঠতে পারে না এটা আসলে কি অন্য কেউ রেঁধেছে নাকি তার পাকনিটা রেঁধেছে। সব মিলিয়ে তৃপ্তি নিয়ে খাবার খেয়ে নিল আজমান। খাবার খাওয়ার সময় চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়েছে। এটা আর কেউ খেয়াল না করলেও ইফায়ের ঠিক খেয়াল করেছে। ইফায়ের এক মনে আজমানের দিকে চেয়ে আছে। তার মাম্মার মতোই সুন্দর, চেহারাটাও খুব মিল। তখন পাশ থেকে নিব্র কথা শুনে ওর দিকে চাইল। ইফা, তুমিও আমাদের সাথে খেতে বসতে পারো। পরে একা একা কি খাবে না খাবে, তার থেকে বরং তুমি এখানেই সবার সাথে খাও। ইফায়া কথাটা শুনে আয়েশার দিকে চাইল। আয়েশা রক্তচক্ষু নিয়ে ইফায়ার দিকে চেয়ে আছে। ইফায়ার চোখ সরিয়ে ভাবল তার মামিমা হয়তো ওর কারণেও তাকে কথা শোনাতে পারে। তাই মেকিয়ে হেসে ইফায়া কিছু বলবে তার আগেই আয়েশা বলল, ও পরে খেয়ে নিবে বাবা। এখন খেতে বসলে কার কি লাগবে না লাগবে এগুলো কে এগিয়ে দিবে? তার থেকে বরং ও পরে খাক। হ্যাঁ রে ইফা, তুই পরে খেতে বসিস। এখন একটা কাজ কর, আমাকে ওই পাবদা মাছের বাটিটা দে তো। ইফায়া মেকি হাসলো, তবে মামির কথা শুনে একটু কষ্ট পেল। এটা তো সাজিয়ে কথা বলেছে। আসলে তো সে চায় না ইফা এখানে বসে খাক। বড় লোকদের যে কতটা দাপট এটা আয়েশাকে দেখলে বোঝা যায়। এই একটি মানুষই অন্যরকম, তাছাড়া সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যেও ওই হনুমানটা খুব জ্বালাতন করে। মামু তো তার দিক তাকায়ই না। আর রইল নিব্র ভাইয়া, সে সবার থেকে আলাদা, ইফায়াকে খুব আদর করে। এই এক মাসে ইফায়ের প্রতি নিব্রর অন্যরকম টান চলে এসেছে। সেটা কিসের তা জানা নেই। সবার খাবারের পর্ব চুকিয়ে ইফা গোছগাছ করে নিজের রুমে চলে আসলো। এসে বিছানায় ঝেড়ে শুয়ে পড়ল। তার ইচ্ছে নেই খাবার খেতে, মন ভালো নেই। তখন রুমে দেয়ালের দিকে তাকাতেই মনে পড়ল এই রুমটা তো নিব্রর জন্যই তার পাওয়া। আয়েশা তো চেয়েছিল পিচ ঢালে চিলেকুঠে থাকতে দিতে, কিন্তু নিব্র না করেছে। একদম বলেছে ইফাকে উত্তর সাইডের খালি রুমটাতে থাকতে দিতে। এ নিয়ে আয়েশা নাকচ করলেও সবাই রাজি থাকাতে আর কিছু বলেনি। সেই থেকে এই রুমটি তার কাছে বাসস্থান। ইফায়া বুঝতে পারে না নিব্র তাকে নিয়ে এত এত ভাবে। হয়তো বড় ভাই হিসেবে বোন নেই তাই এমন কেয়ারিং। সেদিনের ঘটনা। একদিন নিব্র অফিসে যাবে। সকাল সকাল নাস্তার জন্য টেবিলের সামনে এসে ডাকতেছিল। ইফায়া দৌড়ে এসে নাস্তা দিয়ে বলল, ভাইয়া, এই নিন আপনার খাবার। আজ মামিমা উঠেনি এখনো, তাই হয়তো শুনতে পাইনি।
ইফায়ের কথা শুনে নিব্র খেতে বসলো। খেতে খেতেই খেয়াল করলো ইফায়ের হাতের আঙুলের দিকে অনেকখানি কেটে গিয়েছে। নিব্র উত্তেজিত হয়ে পড়ল। ইফায়া অবাক হয়ে চেয়ে দেখছে। মনে হচ্ছে ব্যথাটা তার নয়, বরং নিব্রর হচ্ছে। নিব্র বারবার বলছিল এতখানি কি করে কেটে গেল, কেন রেসপন্স করেনি, কোথায় মন ধ্যান থাকে, এখনও ব্যান্ডেজ কেন করিনি, বিভিন্ন কথা একের পর এক বলেই গিয়েছে। খাবার ছেড়ে বের হয়ে দোকান থেকে ওয়ান টাইম এনে আর নেভালন পাউডার দিয়ে নিজেই বেঁধে দিল। ইফায়া অবাক হয়ে শুধু দেখেই গেল, মানুষটিকে কত ভালো হলে নিজে এতটা সিরিয়াস হয়। একগাদা ফরমাইশ দিয়ে না খেয়েই চলে গেলেন, কারণ টাইম ছিল না বেশি। এভাবে কিছু কিছু ক্ষেত্রে নিব্রর ব্যাপারটা ইফায়ার কাছে খুব রহস্যময় লাগে। এসব ভাবতে ভাবতে ইফায়া ঘুমিয়ে পড়ল। রাত 1টা ছুঁই ছুঁই, সবার ঘরে লাইট অফ, শুধু নিচের ডাইনিংয়ে ঝাড়বাতি জ্বলে আছে। অব্রতার সেই শয়তানি রহস্য নিয়ে সব কিছু রেডি হয়ে ইফায়ের রুমের কাছে আসলো, কিন্তু এসে পড়লো আরেক ঝামেলায়, দরজার ভিতর থেকে লক করা। এদিকে ইফায়া গভীর ঘুম। অব্র কয়েকবার এদিক ওদিক চেয়ে থাই গ্লাসের দিকে গেল। এখানে থেকেই ইফায়াকে ভয় দেখাবে, যেমন ভাবনা তেমন কাজ। অব্র সাদা বড় একটা কাপড় নিয়ে পুরো শরীর ঢাকলো, দেন হাতে কপি নিয়ে তাতে আগুন ধরালো। এরপর পায়ে ঘুমোর পড়লো। অব্র ভাবছে একে সাহায্য করতে তাকে আজ কত কি খাটতে হচ্ছে। একবার মজা বুঝাই, পরে হাড়ে হাড়ে টের পাবে। হাতে একটি বক্সে রেকর্ড ছেড়ে দিল ভুতুরে। তারপর জানালার কাছে দাঁড়িয়ে স্লোভাবে কণ্ঠ মোটা করে ডাকতে লাগলো। ইফা, ইফা দেখ, তোকে আমি নিতে এসেছি, যাবি না আমার সাথে? আয় আমার সাথে ইফা। ইফা দেখ, তোর জন্য আমি অপেক্ষা করছি, চলে আয় আমার কাছে, চলে আয়। এদিকে এমন ভূতের কণ্ঠ পেয়ে ঘুমের মধ্যে নড়েচড়ে উঠল ইফায়া। এভাবে কয়েকবার ডাকার পর চোখ পেলে তাকালো। রুম অন্ধকার, তবে ড্রিম লাইটের ঝাপসা আলো ঠিকই আছে। ইফায়া উঠে বসে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো যে কি হচ্ছে। হঠাৎ করে জানালার দিকে চাইতেই গলা শুকিয়ে গেছে। ভয়ে কয়েকটা ঢোক গিলতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই শরীর ঘামতেও শুরু করলো, বুক ধুকপুক করছে। অব্র বুঝতে পারলো ইফায়া ভয় পাচ্ছে। মনে মনে পৈশাচিক হাসি দিয়ে এবার জানালা থেকে সরে গেল, যেন ইফায়ার আগ্রহ বাড়ে। ইফায়া ভয়ে ভয়ে খাট থেকে নেমে আস্তে আস্তে দরজার কাছে এসে দরজা খুলে দিল। উকি দিয়ে কাউকে দেখলো না। মনের ভুল ভেবে যে দরজা লাগাতে নেবে, অমনি পায়ের ঘুঙুরের শব্দ পেল। ঘুরে তাকিয়ে দেখে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। ইফায়া হাত পা অবশ, সাথে পা স্থির, যাবে কি যাবে না এটার মাঝখানে পড়ে আছে। এদিকে অব্র আবার বলছে, ইফা চলে এসো আমার সাথে, আমি তোমাকে রূপকথা রাজ্যে নিয়ে যাব। তোমাকে আমার প্রয়োজন, চলে এসো। ইফা, আমাকে ফোকাস করো, আমি নিতে এসেছি তোমায়, তুমি আমার সাথে যাবে। তুমি কি আমায় দেখতে পাচ্ছ? চলে আসো। ইফার শরীর ছমছম করে উঠেছে। ইফাও দেখার জন্য পিছন পিছন চলতে লাগলো। হঠাৎ করে সামনে কিছু ধোঁয়া আসতেই আবার নাই হয়ে গেল। ইফা খুঁজতেই কিন্তু পাচ্ছে না, তার সাথে ভৌতিক কিছু ঘুরছে ভেবে মাথা ঘুরতে লাগলো। আবারও সেই ঘুঙুরের আওয়াজ। অব্র পাশের দেয়াল থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে ইফাও হেঁটে হেঁটে দেখার জন্য কাছাকাছি চলে আসলো। ভয়ে ভয়ে বলল, কে তো তুমি কি চাই? আমাকে কেন নিয়ে এসেছো? তুমি কে? অব্র কথাগুলো বলছে না, চুপ করে আছে আর মিটমিটিয়ে হাসছে। ইফায়া কোনো সাড়া শব্দ না পেয়ে কাপা কাপা হাতে অব্র ঘাড় ধরতেই অব্র ঘুরে তাকালো। ভয়ঙ্কর চেহারা দেখে ইফায়া এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়লো। সাথে সাথে অব্র হাত বাড়িয়ে ইফায়াকে ধরে নিল। অব্র বাহির থেকে এক ভূতের মুকুট কিনে পড়েছিল। চেহারাটা খুব ভয়ঙ্কর। অব্র ফিরে তাকাতেই ভূতুরে মাস্কটা দেখে ইফায়া জ্ঞান হারিয়ে ফেলে। অব্র তাড়াতাড়ি করে মুকুট খুলে ফেলে, আস্তে আস্তে করে ইফায়ার গালে চাপড়াতে থাকে, কিন্তু ইফায়ার কোনো সাড়া শব্দ নেই। অব্রের নিজেরই খারাপ লাগছে। সে কি বেশি করে ফেললো ইফায়ার সাথে? যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। এসবে এমনিতেও মেয়েরা দুর্বল থাকে, তার উপর হার্ট খুব স্লো হয়ে যায়। অব্র আর কিছু না ভেবে ইফায়াকে কোলে নিয়ে নিজের রুমে চলে আসে। দরজা লাগিয়ে দিয়ে ইফায়াকে খাটে শুইয়ে দেয়। কেউ যদি চলে আসে বা টের পায়। যে জোরে চিৎকার পেরেছে, কান অবধি বয়রা হয়ে গেছে, তাই দরজাটা লাগিয়ে নিল। অব্র কয়েকবার ডেকেছে, আবার দু একবার পানি ছিটেও দিয়েছে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না। ইফায়া জ্ঞান আসছে না। এবার অব্র চিন্তায় পড়ে গেল কি করবে। এমনিতেও কত সাহস দেখায়, মনে হয় কই মাছের পরাণ।
নিয়ে চলে, কিন্তু এ যে এত ভীতু কে জানতো। অবশ্য ইচ্ছে করেই তো সে ভয় দেখিয়েছে, মেয়েটি বা কি দোষ। ধ্যাত, এখন উল্টো নিজেই ফেসে গেলাম। কই ভাবছিলাম মজা বুঝাবো, একে কিন্তু এই নিজেই আমাকে মজা বুঝাচ্ছে। আরে বাবা, লাফ দিয়ে উঠতে পারছো না? তোমাকে এভাবে জ্ঞান হারাতে কে বলেছে? এখন আমার পরাণ যাচ্ছে। অব্র চুপি চুপি করে নিজের রুম থেকে বেরিয়ে নিচে এসে তেল নিয়ে গেল। তেল দিয়ে হাত পা ঘষে দিবে, তাহলে যদি জ্ঞান আসে। তেল নিয়ে ফিরে এসে দাঁড়িয়ে আছে। আমি এই অভ্রনীল রায়জাদা এই টাইপের মেয়ের হাতে পায়ে মালিশ করে দিব? কখনো না, মানুষ শুনলে কি বলবে? আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? আমি অভ্র, এসব কখনো পারবো না। ছি, লাস্ট অবধি একটা মেয়ের পা ধরতে যাচ্ছি। সেম সেম সেম। অব্র তেল রেখে দিয়ে সোফায় বসে পড়ল আর ভাবতে লাগলো কি করবে। রুমে তো সে একা, কেউ নেই। ও আর ওই মেয়েটা তো জ্ঞান হারিয়ে জ্ঞানের দেশে হাওয়া খেতে গেছে, এরও হদিস নেই। এই সুযোগে তো মালিশ করতেই পারে। অব্র খুব ভেবে চিন্তে করে তেল মালিশ করে দিতে লাগলো। এদিকে ইফায়া জ্ঞান ফিরেছে। অব্রকে দেখে কিছুক্ষণের মাথায় বুঝতে পারলো এসবে কারসাজি এ, তাই ফোন দিয়ে একে আবার চোখ বন্ধ করেই জ্ঞান হারানোর মতোই রইল। একদিকে পায়ে সুরসুরি করছে, তবুও খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রইল। বেশ, হয়ে গিয়েছে। দেখি তো এখনো জ্ঞান আসছে কিনা। অব্র ইফায়ের মুখের সামনে এসে ভালোভাবে দেখলো, কিন্তু না, এখনো ফেরেনি। ইফায়া সেই মজা নিচ্ছে, তাকে সাহায্য করতে চেয়েছিল, এখন একে এমন সাহায্য করব সারা জীবন মনে থাকবে। ইফায়া মনে মনে খুব হাসছে। অব্র আর না পেরে এবার সত্যিই খুব চিন্তায় পড়ে গেল। ঘড়ি কাটায় 3টা বাজে, আর কিছুক্ষণ পরে ফজর হবে। অব্র চিন্তায় একসময় ঘুমিয়ে পড়ল সোফাতেই। ইফায়া চোখ মেলে অব্রকে ঘুমিয়ে পড়তে দেখে উঠে বসলো। শালা হনুমানের দাদা, আমাকে ভয় দেখানো! দেখুন আজ আপনার কি হয়। এমন শায়েস্তা করব না, আজীবন মনে রাখবেন। ইফায়া বলেই খুব আরাম করে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবছে, কি সুন্দর নরম বিছানা, শুলেই দেবে যায়। এখানে তো রাজপুত্ররা ঘুমায়, আর এ তো রাজপুত্রই ভাবে নিজেকে। আজ এর উচিত শিক্ষা হবে, আর আমি আরামে ঘুমাবো। ইস, এমন বিছানায় যদি প্রতিদিন ঘুমাতে পারতাম। মনে তো হচ্ছে কোনো দোলনায় বা মেঘের ভেলায় ভাসছি। রুমটা বড়, বিশাল বড় একটা আলমারি, দেওয়াল সিস্টেমের, পাশে টেবিলও আছে। আবার রুম সুন্দর করে স্কাই ব্লু পেন্টিং করা। ভালো করে আগে খেয়াল করা হয়নি, আজ যেন মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। লোকটা খারাপ হলেও চয়েস ভালো আছে। এসব ভাবতে ভাবতে ইফায়া ঘুমিয়ে গেল। ফজরের আজান পড়তেই ইফায়ার ঘুম ভেঙে গেল। উঠে বসে আশপাশে চেয়ে অপরিচিত রুম দেখতে পেয়েই ঘাবড়ে গিয়েছে। পরক্ষণে মনে পড়লো রাতে তার সাথে কি কি হয়েছে। ইফায়া সোফার দিকে নজর ফেলতেই অভ্রকে ঘাড় বাঁকা করে ঘুমিয়ে থাকতে দেখতে পেল। ইফায়ার মায়াও হলো। যে ছেলে নরম বিছানায় শুয়ে অভ্যাস, সেই ছেলে সোফায় বসে বসে ঘুমোচ্ছে। একদিক দিয়ে মায়া লাগলো, আর একদিক দিকে উচিত শিক্ষাও হলো। তাকে যখন মজা দেখাচ্ছিল তখন কি মায়া করেছিল একবারের জন্য হলেও? না, করেনি। সো সে কেন করবে? এসব ভেবেই ইফা শয়তানি হাসি দিয়ে অভ্র ওয়াশরুমে আস্তে আস্তে পা টিপে গেল। গিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো কি করবে। ভাবতে ভাবতে চোখ গেল অভ্রের ফেস ওয়াশের দিকে। সাথে সাথে ইফায়ের চোখগুলো চিকচিক করে উঠল খুশিতে। দেরি না করে নিজের ইচ্ছে মতো কাজ করে বের হয়ে আবার খুব সাবধানে চলে এলো নিজের রুমে। এসে অজু করে নামাজ আদায় করে নিল। এ বাড়িতে ইফাই একজন যে সবার আগে উঠে পড়ে। গ্রামে থাকতে তার মা এই অভ্যাসটা করিয়ে দিয়েছে। প্রতিদিন উঠে আম পাতা দিয়ে দাঁত মেজে অজু করে নামাজ আদায় করা। তারপর মা চা বিস্কুট এনে সামনে দিয়ে বলতো, নে খা, খেয়ে পড়তে বসবি। একদম পাক্কা 2 ঘন্টা পরে 7টায় উঠে খাবার খেয়ে রেডি হয়ে স্কুলে যাবি। তোর বাবা বাইরে হাঁটতে গিয়েছে, এসে তোকে নিয়ে একসাথে স্কুলে যাবে, কেমন? একদম দুষ্টুমি করবি না মা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। তুই জানিস তোর মামু একজন পুলিশ অফিসার, খুব নাম তার, দাপটও আছে, রাজাত বংশের মেয়ে। আমি কত শত সুনাম ছিল। তোর নানু ভাই, সে ছিল আমাদের অঞ্চলের ধনী ব্যক্তি। তার সয় সম্পত্তিও কোনো তুলনায় কম ছিল না, সব গরিব মিসকিনকে বিলিয়ে দিত। অবশ্য তোর মামার জন্য আমার জন্য যথেষ্ট রেখে গিয়েছে। বলেই চোখ টলমল করে উঠল। আমি বুঝতে পারতাম মার খুব কষ্ট হয়, তার আদরের ভাইয়ের জন্য খুব কাঁদে প্রতি রাতে। যখন বাবা
আমি ঘুমিয়ে পড়তাম। মাঝে মাঝে আমি ঘুমের ভান করে দেখতাম মা মামার একটা ছবির অ্যালবাম নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি বুঝতে পারিনি তখনও যে মা কেন এই ছবি বুকে নিয়ে কাঁদে। কে এই লোক? মা তখন ঠোঁটে কৃত্রিম হাসি রেখে মাথায় হাত দিয়ে বলতো, তোকেই অনেক বড় হতে হবে, মামার মতো শিক্ষিত হতে হবে। এই গ্রামের মতো কথা বলা যাবে না, সুন্দর সাবলীল শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, বুঝলি? আমি মাথা নেড়ে হ্যাঁ জানাতাম। মা কপালে চুমু দিয়ে চলে যেত রান্না করতে। সেই দিনগুলো ছিল সবচেয়ে সুন্দর দিন, সময়, মুহূর্ত। ইফায়ের চোখে পানি। বারান্দায় এসে দূর আকাশের দিকে চেয়ে থেকে মনে মনে বলতে লাগলো, মা দেখো তোমার মেয়ে আজ কোথায়। তোমার মেয়ের জন্য তুমি দোয়া করো মা। আজ তোমার কথা রাখতেই চলে এসেছি। মা তুমি জানো আমি মামুকে দেখতে পাচ্ছি, একদম অবিকল তোমার মতো। তুমি সত্যিই বলেছ, মামুর তুলনা হয় না। কিন্তু মা, মামু যে আমাকে চিনতেই পারেনি, না আমার সাথে কথা বলছে। জানো মা, আমার খুব কষ্ট হয়। বাবাকে কতটা দিন ধরে দেখতে পাই না। তোমাকে আমি কথা দিয়েছিলাম বাবাকে আগলে রাখবো, বাবার পাশে থাকবো। কিন্তু আমি যে এই মুহূর্তে বাবার পাশে নেই, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি করব বলো? সেখানে যে আমার ঠাঁই হয়নি। আমার জন্য বাবাকে খুব বিপদে পড়তে হয়। মা তুমি দোয়া করো আমার জন্য, আমি খুব তাড়াতাড়ি যেন বাবাকে আমার কাছে নিয়ে আসতে পারি। ইফায়া নিজের গলার লকেটের দিকে একবার চাইলো। লকেটটা খুলে সেখানে 3টে ছবি দেখে কান্নারত অবস্থায় চুমু খেলো। তারপর হাতের মুঠোয় করে নিয়ে বুকে জড়িয়ে ধরলো। এটা তার মায়ের স্মৃতি। মা বাবা আর সে এই লকেটে বন্দি হয়ে আছে। খুব প্রিয় এটা। মায়ের সেই স্মৃতি কখনো হারিয়ে গেলে পাগল হয়ে যাবে। ভাবতে ভাবতে পূর্ব আকাশে দিনের আলোয় ফুটতে শুরু করলো। চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। ইফায়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল কলেজে। সকাল 9টা বাজে। ইফায়া নাস্তা রেডি করে টেবিলে রেখে দেয়। তারপর বাকি কাজ করতে থাকে, যেমন সবার জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ছাদে রোদ দিতে যাওয়া। ঠিক তখন নিব্রকে সবসময় ছাদে ব্যায়াম করতে বা ওয়াক করতে দেখা যায়। এই মানুষটি খুব গোছালো। যতক্ষণ বাড়িতে থাকবে সবসময় গোছালো হয়ে থাকবে। একটি ছেলে এত সুন্দর করে পরিপাটি হয় কি করে? ইফায়ার মাথাতে খেলে না। 2 ভাই 2 মেরুর, একজন এত এলোমেলো আর একজন তো একদম তার বিপরীতে। সকাল সকাল ছাদে এসে গাছের যত্ন নিবে, নিজের যত্ন নিবে, আবার বাহিরেরটাও সামলে নিবে। একে আল্লাহ ধৈর্যও দিয়েছে বটে। হে ইফা, কখন এলে? তোমাকে তো দেখতেই পেলাম না। ইফায়া মুচকি এসে উত্তর দিল, না মানে এই তো ভাইয়া, কিছুক্ষণ আগে এসেছি কাপড় নেড়ে দিতে। আপনি সব সময় মানে প্রতিদিন এই গাছগুলোকে যত্ন করেন তাই না? হুম, এদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ভাব আছে, বুঝলে? এরা আমাকে ছাড়া অযত্নে পড়ে থাকে। অবশ্য বাবা মাঝে মাঝে এসে এদের পরিচর্যা করে, কিন্তু বুঝোই তো, বাবার হাঁটুর ব্যথার কারণে তেমন সিঁড়ি বেয়ে আসতে পারে না, তাই আমাকেই এর দায়িত্ব নিতে হয়। কি আর করার। একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। আরে বলে ফেলে তো, এত ফর্মালিটি আমার সাথে দেখিও না কেমন? আচ্ছা, তুমি কি আমায় ভয় পাচ্ছ? আই মিন পুলিশ অফিসার বলে? না না, তা নয়, ভয় না। আসলে বলতে চেয়েছি কি, আপনার গাছের পরিচর্যার জন্য আমি কি এটার দায়িত্ব নিতে পারি? আমার ভীষণ পছন্দ গাছের যত্ন নিতে। দেখুন না কি সুন্দর জবা ফুল ফুটেছে, ওয়াও! আবার এদিকে গোলাপও ফুটেছে, কি সুন্দর সুগন্ধ। ইফায়া খুশিতে প্রতিটা ফুলে হাত ছুঁয়ে দিয়ে তার ঘ্রাণ নিচ্ছে চোখ বন্ধ করে। এদিকে নিব্র এক পলকে দেখে যাচ্ছে ইফায়াকে। কি আছে এই মেয়ের মাঝে? কেন যেন নিব্র ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। ইফায়াকে নিয়ে ভাবতে অনেক ভালো লাগে। নিব্র নিজেও অনেক অবাক হয় অবশ্য, কিন্তু কি করবে, না চাইতেও ভাবনা চলে আসে। ইফায়া হঠাৎ করে খেয়াল করলো নিব্র এক ধ্যানে ওর দিকে চেয়ে আছে। ইফায়ার কেমন লজ্জা লাগলো। সে হয়তো বেশি করে ফেলেছে। ইফায়া কাচুমাচু করে দাঁড়াতেই নিব্র ধ্যান ভাঙে। আসলে ভাইয়া আমি পুরো কথা শেষ না করতে দিয়ে নিব্র বলে উঠল, থাক, ভয় পেতে হবে না, আমি কিছু মনে করিনি, আমি এমনিতে দেখতেছিলাম। যাই হোক, তুমি কি এই গাছগুলোর যত্ন নিবে? আপনি কি আমায় অনুমতি দিবেন? তাহলে আপনার কষ্ট করে এসব করতে হবে না, আমি প্রতিদিন করে দিব। নিব্র মুচকি আসলো, সাথে ইফায়াও মুচকি আসলো। দুজন গল্প করতে করতে একসাথে নিচে নেমে এলো। নিব্র নিজের রুমে যে শাওয়ার করে রেডি হতে
গেছে। এদিকে আজমানকে সোফায় বসে নিউজ পেপার পড়তে দেখে ইফায়া খুব তাড়াতাড়ি করে গিয়ে চা ফ্লাক্স থেকে গরম গরম কাপে নিয়ে এসে আসলো। সুগার ফ্রি ডায়াবেটিস আছে, তাই সুগার খায় না। দুটো টেবিলে দিয়ে তারপর চা খায় আজমান। ইফায়া চায়ের কাপ নিয়ে এসে সামনে দাঁড়ালো। প্রতিদিনের মতো আজও ইফায়া বলল, মামা এই নিন আপনার চা। আজমান মুখের সামনে থেকে পেপার সরিয়ে গম্ভীর মুখ নিয়ে হাতের দিকে চাইলো, কিন্তু কিছু বলল না। আবার পেপারে মনোযোগ দিল। মামা চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, আমি ওষুধ মিশিয়ে দিয়েছি, খেয়ে নিন, শরীর ভালো থাকবে আর মনের মাঝে প্রশান্তি আসবে। কোনো কাজে মনোযোগটাও খুব ভালো বসবে। চায়ে অনেক উপকার আছে, শরীর সতেজ করে, ভেতরের ক্লান্তিকে বাই বাই টাটা করে দেয়। নিন ধরুন তো। কি এমন পড়ছেন মামা, দিন আমাকে, দিন তো দেখি। ইফায়া চায়ের কাপটা কাগজের ছোট টেবিলের উপর রেখে আজমানের হাত থেকে পেপারটা কেড়ে নিল। দেন ওটা ভাঁজ করে একপাশে রেখে দিল। আজমান এতে একটু রেগে গেলেন, তাই ইফায়ার উদ্দেশ্যে বলল, এই মেয়ে, তুমি একদম মাগিরি দেখাতে আসবে না। আমি কি খাবো না খাবো তা তোমাকে বলছি একবারও? তোমাকে না বলেছিলাম তুমি আমার সামনে আসবে না, তবুও বারবার কেন সামনে আসো আমার? বারে, এক ঘরে আছি, আপনি মালিক, গুরুজন, আমি আপনার সেবা করব না তো কে করবে? আপনি তো আমার মামার মতন। আপনি জানেন, আপনাকে দেখতে অবিকল আমার মামার মতো লাগে। সেই নাক, সেই চোখ, সেই ঠোঁট, সব কিছুই যেন আমার মামা। আমার মামা থাকলে হয়তো আপন। পুরো কথা শেষ করার আগেই আজমান খুব রেগে ধমক দিয়ে উঠলেন। ইফায়া ভয় পেয়ে গিয়েছে, এত জোরে ধমক দিয়েছে যে নিভ্র আয়শা সহ চলে এসেছে। আয়শা এসে বলল, নিভ্রর বাবা, তুমি এভাবে রেগে গেলে কেন? ও কি করেছে আমাকে বলো। তুমি তো জানো তোমার শরীর তেমনটা ভালো নেই। ডাক্তার তোমাকে উত্তেজিত হতে না করেছে, উচ্চস্বরে কথা বলতে বারণ করেছে, তবুও তুমি। এই মেয়ে, কি করেছিস? এইভাবে রেগে গেলেন কেন তিনি? আহা মা, শুধু শুধু কেন মেয়েটিকে ধমকাচ্ছ? বুঝিয়ে বলো। ইফা, কি হয়েছে? বাবা রেগে গেলেন কেন? তুমি কি ভুল কিছু করেছো? আয়েশা, এই মেয়েকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে। ওর সাহস কী করে হয় আমাকে মামা বলে ডাকতে? এখনই চলে যেতে বলো, নয়তো আমি চলে যাচ্ছি। ইফায়া আর কিছু না বলে দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে এলো। ইফায়া যাওয়ার দিকে নিভ্র একবার চেয়েও পিছু পিছু আসলো। আজমান চোখ বন্ধ করে সোফায় মাথা ঠেকালেন। আয়শা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজমান উপরে সিলিং ফ্যানের দিকে চেয়ে ভাবতে লাগলো, সে কোনো অপরাধ করছে না মেয়েটির সাথে, শুধু একে দূরে রাখার জন্য এমন কিছু। যত মেয়েটিকে দেখে ততই যেন পূর্ণ ক্ষত জেগে ওঠে বুকে। সে চায় না অমন ক্ষতকে আবার তাজা করতে। এতটা বছর তিলে তিলে নিজেকে শক্ত করে এসেছে, এখন এই বয়সে ভেঙে পড়া যাবে না। কেন যেন মেয়েটির মাঝে অনেক কিছু আজমান দেখতে পায়। কথা বলার স্টাইল, চেহারা, যত্ন, রান্নার স্বাদ, সব যেন অবিকল তার পাকুনি। তাই তো আজমান ইফায়ার দিকে তাকায় না, কথা বলে না। কণ্ঠটা শুনলে মনে হয় স্বয়ং তার পাকুনি বড়ি কথা বলছে। সব যেন গোল খাচ্ছে। আজমান আর ভাবতে পারছে না। সে আয়েশার উদ্দেশ্যে বলল, আয়েশা, আমাকে একটু ধরে উপরে নিয়ে চলো, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আর এই চায়ের কাপটাও সাথে করে নিয়ে আসো। আয়েশা আজমানকে ধরে উপরে নিয়ে গেল। এদিকে নিভ্র এসে দেখে ইফায়া চুলের পাশে দাঁড়িয়ে থেকে কাঁদছে। হয়তো সবকিছু নিয়ে ভয় পেয়েছে মেয়েটা, বা সামান্য বিষয় নিয়ে এমন হওয়াতে মেনে নিতে পারেনি। নিভ্র পিছন থেকে বলল, ইফা, তুমি কিছু মনে করো না, আমি বাবার হয়ে ক্ষমা চাচ্ছি। আসলে বাবা এমনটা নয়, তাকে তুমি যেমনটা দেখছো, বাবা সত্যি অন্যরকম। কোনো এক কারণে বাবা এমন হয়ে গিয়েছে। প্লিজ ডোন্ট ক্রাই। এভাবে কাঁদলে তোমাকে কিন্তু একদম পেতনি লাগে, মোটেও ভালো লাগে না। প্লিজ কান্না অফ করো। ইফায়া নিভ্র কথা শুনে চোখ মুছে ঘুরে তাকালো, তারপর বলল, ছি ছি ভাইয়া, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি তার জন্য কাঁদছি না ভাইয়া, উনি তো আমার বাবার মতন। আর গুরুজনের কথায় কষ্ট পেতে নেই, সেই সব বাদ দিন। আপনার তো সময় হয়ে গিয়েছে, নাস্তা করবেন না ভাইয়া? না, আজ আর ইচ্ছে নেই, বাইরে খেয়ে নেব। আর হ্যাঁ, একদম মন খারাপ করবে না, এখন একটু হাসি দাও তো। ইফায়া মুচকি হাসলো। নিভ্র মুচকি হেসে চলে গেল। ইফায়া বিষণ্ণ মন নিয়ে উপরে এসে রেডি হতে লাগলো। 11টায় তার ক্লাস শুরু হয়ে বিকাল 4টায় শেষ হয়। ইফায়া ফ্রেশ হতে চলে গেল। এদিকে অব্রের ঘুম ভেঙে গিয়েছে। ঘাড় নাড়াতে গিয়ে বুঝতে পারলো তার ঘাড় খুব যন্ত্রণা করছে, সাথে পিঠ, মেয়েধারা সব
ধরে গিয়েছে। শরীর একে তো আগের ব্যথা, আজ আবার নতুন করে। অব্রর সামনে বিছানা চাইতে দেখলো বিছানা ইফায়া নেই। ঘড়ি কাটা 10টা 15, তার মানে বেলা অনেক হয়েছে। আজ তার বন্ধুদের সাথে দেখা করতে হবে, আবার ইম্পর্ট্যান্ট কাজ আছে। অব্র কোনো রকম উঠে ওয়াশরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে হাত মাথার পিছনে নিয়ে কয়েকবার মাথার একুলুকুল করলো। তারপর ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতেই সাথে সাথে মাথা ঘুরে গেল, থু দিয়ে সব ফেলে দিল। ওয়াক, এটা কি? আমি তো পেস্টই লাগিয়েছি, কিন্তু ফেস ওয়াশের মতো লাগলো কেন? অব্র ভালো করে খেয়াল করে পেস্ট নাকের ধারে নিয়ে বুঝতে পারলো ফেস ওয়াশ ভরা হয়েছে এটাতে। অব্র থু থু ফেলে বমি করে একবার। রাগে হনহনিয়ে সোজা ইফায়ের রুমে চলে আসলো। এটা ইফায়ারই কাজ, এটা খুব ভালো করে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। ইফায়া খুব মনোযোগ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে চুলে ক্লিপ লাগাচ্ছে। ঠিক তখনই পিছনে অব্রকে কোমরে তোয়ালে পেঁচানো অবস্থা দেখতে পেয়ে চোখ বড় বড় করে ফেললো। পিছন ঘুরে অব্রকে লাল চক্ষু দেখে ঢোক গিলল, হয়তো প্রতিশোধ নিতেই এসেছে। ইফায়া এদিক ওদিক চোখ ঘুরিয়ে আবার অব্রের দিকে চাইলো। আমার পেস্টে এসব কি? কি এসব? আমাকে কেন বলছেন? আমি কি করে জানবো? তুমি ভালো করে জানো এসব তোমার কারসাজি। তুমি ছাড়া গত রাতে আমার রুমে কেউ ছিল না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, কাল রাতে আমি আমার রুমে আপনার রুমে কি করে গেলাম? আই মিন, আমার তো ঘুমে হাঁটার অভ্যাসটাও নেই, তাহলে আমি আপনার রুমে কি করে থেকেছি? ইফায়ার কথায় অব্র বুড়ো কুচকে নিল, উত্তর কি দিবে ভাবতে লাগলো। এদিকে ইফায়া তাড়া দিয়ে বলল, আপনি ভাবতে থাকেন মিস্টার অভদ্র, আমি না হয় এসেই আপনার কাছ থেকে কৈফিয়তটা নিব। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, গিয়ে ট্যাক্সি নিতে হবে, বাই। ইফা ব্যাগ কাঁধে করে নিয়ে অব্রকে ক্রস করতেই অব্র ইফার হাত ধরে আটকে দিয়ে টেনে একদম কাছে নিয়ে আসলো। ইফা ভরকে গিয়েছে হঠাৎ করে এত কাছে, আবার অব্রের চোখে রাগ। ইফা ছোটার জন্য লড়তে লাগলো, কিন্তু অব্রের বডি বিল্ডের জন্য পেরে উঠছে না। তার উপর খালি গায়ে 6 প্যাক বডি, একদম গন্ডারের মতো শক্ত। ইফা একদম আটকে আসছে। এত কাছে কোনো অনুভূতিই নয়, উল্টো গরমে সাথে একটি ছেলে এত কাছে ইফার অসহ্য লাগছে। মিস্টার অভদ্র, ছাড়ুন আমায়, আমার দেরি হয়ে যাচ্ছে। কি করছেন কি? আমাকে এইভাবে ধরে বেঁধে রাখার মানে কি? ছাড়ুন আমায়, নয়তো চিৎকার করে মাকে ডেকে আনবো। আমার কোনো সমস্যা নেই, পরে এসে তোমাকেই বকবে, কারণ আমি মমের মানিক। সো মম কোনোদিন আমাকে বকে পর্যন্ত দেখেনি, বুঝলে? সে যাই হোক, আমার হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। কি অসভ্যতাম শুরু করে দিয়েছেন? সাদে কি আর লুচু বলি আপনাকে? এর জন্যই বলি। তাই আমি যেহেতু লুচু, তোমার সাথে লুচুগিরি করেছি, তো আরেকবার করতে দোষ কি বলো? বলেই অব্র ইফায়ার গালে কামড় বসিয়ে দিল। ইফায়া চিৎকার করতে গিয়েও করতে পারল না, কারণ অব্র মুখ চেপে ধরে আছে। ইফায়া ব্যথা পেয়ে এক ফোঁটা অশ্রু ওর চোখ বেয়ে নিচে পড়ল। অব্র ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, নাও, একদম পারফেক্ট। কি সুন্দর লাগছে দেখো, ওই যে আয়নায়। ইফায়া রাগে মেগে ফায়ার সাথে খুব কাঁদতেও ইচ্ছে করছে। কি করে এখন সে বাহিরে যাবে? মানুষজন দেখলে খুব খারাপ কথা শোনাবে। ইচ্ছে তো করছে এর মাথা ফাটিয়ে দিতে। ইফায়া শুধু রাগে ফুঁসছে। অব্র বাঁকা হেসে ঘাড়ের দিকে মাথা নুয়ে কানের কাছে বলল, আমার দেয়া লাভ বাইট প্রথম নারী হচ্ছে তুমি। এটাকে সারাদিন যত্ন করে রেখো, খুব সুন্দর লাগছে। যাকে বলে অমায়িক সুন্দর, মন্দ নয়। এইভাবেই গেলে ভালো হবে। অব্র চোখ টিপ দিয়ে শীষ বাজাতে বাজাতে চলে আসতে গিয়েও ইফায়া ওয়াশরুম থেকে পেস্ট নিয়ে চলে গেল। ইফায়া এখনও দাঁড়িয়ে আছে, ভাবছে কি বলে গেল, কিছুই মাথায় ঢুকেনি। ওসব ছেড়ে কি করে বাইরে যাবে তাই ভাবছে। এদিকে অব্র রুমে এসে হাফ ছেড়ে দাঁড়ালো। এতক্ষণ নিজেকে খুব কষ্ট করে নিয়ন্ত্রণ রেখেছে। হঠাৎ করে অব্র কি হলো ও নিজেও জানে না। এমন কিছু করার কোনো ইচ্ছে ওর ছিল না, কিন্তু কি থেকে কি হলো। আবার ফিসফিস করে কানে সেই বলা কথা, সব কিছু মিলিয়ে অব্র নিজেই অবাক হচ্ছে। আর না দাঁড়িয়ে থেকে শাওয়ার করতে চলে গেল। ভার্সিটিতে আসা এই নিয়ে ইভায়ের 5 বার হলো। সে ঢাকায় এসেছে মাসখানেক হবে, তার মধ্যে 5 দিন ক্লাস করতে পেরেছে। ইফায়ের এখনও তেমন কোনো বন্ধু বান্ধব হয়নি, কাউকে চিনে না, কার সাথে আগ বাড়িয়ে কথা বলবে। এটা কেমন যেন আনইজি ফিল হলো ইফায়ার। ও ওর মতো বসে বসে স্যারের লেকচার শুনছে আর সব নোট করে নিচ্ছে।
তখন পিছন থেকে একটি মেয়ে কলম দিয়ে গুঁতা মারলো। ইফায়া ভয় পেয়ে পিছনে ফিরল। তোমার কাছে কি একটা কলম হবে? আমার কলমটাতে কালি আসছে না, থাকলে প্লিজ দাও না। দাঁড়াও, দিচ্ছি আপু। হেই, তুমি আমাকে আপু বলছো কোন আক্কেলে? আমি তোমার ক্লাসমেট, একদম ফর্মালিটি আমার সাথে করবে না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? এই নাও, এটা দিয়ে লেখো। তোমার সাথে পরে কথা বলি। আসলে আমি স্যারের লেকচারগুলো মিস দিতে চাচ্ছি না, নোট করে রাখছি তো, তাই আর কি। ও আচ্ছা, ওকে। তারপর ক্লাসে স্যারের সবগুলো লেকচার ভালোভাবে নোট করে নিল ইফায়া। এই নোটগুলো তার জন্য খুব উপকারে আসবে। সে চায় না পড়াশোনায় কোনো রকম ফাঁকিবাজি হতে, এতে তার নিজেরই ক্ষতি হবে। স্যার চলে গেলে পিছনের সেই মেয়েটি এবার ইফায়ার কাছে এসে বসলো। মুচকি এসে ইফায়াকে জিজ্ঞেস করলো, হেই, এবার বলো তোমার নাম কি? আমি তোমাকে আগে কখনো ক্লাস করতে দেখিনি। তুমি কি নতুন এসেছো? আমার নেম ইফায়া ইবনা। আমি নতুন এসেছি, তাই তুমি আমায় দেখতে পাওনি। আচ্ছা, তোমার নেম কি? আমি ইরিনা ইয়াসমিন, সবাই আমাকে ইরিনা বলেই ডাকে। ও আচ্ছা, ভারী মিষ্টি নেম। তোমার নামটাও খুব সুন্দর। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি, তুমি যদি মাইন্ড না করো? কেন নয়, অফকোর্স। আমি মাইন্ড কেন করব বলো তো? না, অনেকে বিষয়টাকে অন্যরকম দেখে, তাই আর কি। আচ্ছা শোনো, আজ থেকে তুমি আমাকে তুই বলে ডাকবে, আর আমিও তোমাকে তুই বলে ডাকবো। আমাদের মধ্যে কোনো তুমি আপনি মেল ভার্সন থাকবে না, কেমন? এগুলো মেল ভার্সন কি করে বুঝলে? মানে বুঝলি? বাড়ি দেখিস না, ছেলেদের প্রথম ফর্মালিটি। এই যে শুনছেন, এই যে শোনো, কোনোদিন দেখছিস কোনো মেয়েকে প্রথম দেখাতেই তুই তোকারি করে বলতে? এর জন্য এগুলো মেল ভার্সন, বুঝলি? ইফায়া ইরিনার কথা শুনে হাসতে শুরু করলো। কি দারুণ একটা যুক্তি দিয়েছে। আসলেই তো, মেয়েরা যতই অপরিচিত হোক না কেন, কোনো 19 থেকে 20 হলেই তুই করে বলে ফেলে, কিন্তু ছেলেরা তা করে না। সেই রকম একটা যুক্তি। তুই অনেক মজার কথা বলিস তো। দারুণ একটা কথা আজ জানতে পারলাম। আচ্ছা চল এখান থেকে, মনে হচ্ছে আর ক্লাস হবে না। আমরা বাইরে গিয়ে ঝালমুড়ি বা ফুচকা খাই। চল। ওরা নিজেদের ব্যাগ নিয়ে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে অনেক গল্প জুড়িয়ে দিয়েছে। ঝালমুড়ি মামার কাছে এসে ঝালমুড়ি কিনে রাস্তা দিয়ে খেতে খেতে হাঁটছে। আচ্ছা ইয়াফা, তুই তো বললি তুই আগে গ্রামে থাকতি, গ্রামেই বড় হয়েছিস, তাহলে ঢাকাতে কি করে এলি? আর থাকিস কোথায়, মেসে নাকি বাড়ি ভাড়া? সে অনেক লম্বা কাহিনী, আজ না অন্য একদিন শোনাবো। আজ তাহলে বাড়ি চলে যা। আচ্ছা শুন, আমি হয়তো প্রতিদিন ক্লাস করতে পারবো না, তোর নাম্বারটা দিয়ে যা, আমি তোর সাথে যোগাযোগ করে নিব। আরেকটা কথা, ক্লাসের প্রতিটা স্যারের লেকচারগুলো নোট করে রাখিস বোন, প্লিজ। ইটস ওকে, এটা নিয়ে তোর ভাবতে হবে না। নে নাম্বার উঠা। ফোন তো আনিনি, দাঁড়া নোটে লিখি। এরপর ইফায়া ইরিনার নাম্বার নিয়ে বাই দিয়ে হাঁটতে লাগলো। ইফায়ের উদ্দেশ্য, সে বিভিন্ন দেয়ালে পোস্টার দেখবে, কোথায় কিছু যদি পায়। ইফায়ের জানা আছে কোনো কিছুর বিজ্ঞাপন বা কোচিংয়ের বিষয়ে এসব পোস্টারে দিয়ে রাখে। সেই হিসেবেই ইফায়া চোখ বুলিয়ে দেখে যাচ্ছে, কিন্তু ওর খেয়াল নেই সে এই ঢাকাতে নতুন। শুধু ভার্সিটিতে আসার পথটাই তার চেনা জানা, অন্য পথে কখনো তার যাওয়া হয়নি। ইফায়া দেয়ালের দিকে চেয়ে থাকতে থাকতে একটা খাম্বার সাথে ঠাস করে মাথায় বাড়ি খেল। আউচ বলে শব্দ করে কপালটা ঘষতে লাগলো। হঠাৎ খেয়াল আসলো সে অন্য গলিতে এসে পড়েছে। ভয়ে কয়েকবার ডোক গিলতে লাগলো। আশপাশ চেয়ে কয়েকজন মানুষই দেখতে পেল, এর বেশি নয়। এখন প্রায় 4টা। এই সময়ে রাস্তায় জনমানবহীন হয়ে থাকে। ইফার কেমন যেন ভয় করছে। একে তো নতুন, তারপর কিছু চেনা নেই, জানা নেই, সাথে ফোনটাও হাতে নেই। কিভাবে সে বাসাতে যাবে? আমি কি করে বসলাম? এখন আমি কিভাবে রাস্তা চিনব? আচ্ছা, কারো কাছে যদি জিজ্ঞেস করি মামুর নাম, তারা কি চিনবে? জিজ্ঞেস করেই দেখি। ইফায়া, রিল্যাক্স, বুদ্ধি খাটিয়ে চল। এত অবুঝ কবে থেকে হলি তুই? এখন যদি তুই খোঁজ না পাস তাহলে তোর কি হবে? এমন তো নয় যে ওই বাড়ির মানুষ তোর খোঁজ নিতে আসবে। নিজেকে শক্ত করে রাখ, নিয়ন্ত্রণ কর, পেয়ে যাবি। ইফায়া মনে মনে নিজেকেই কথা শুনিয়ে এবার 2-1জনের কাছে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু সবাই বলছে চেনে না। ইফায়ার মনে ভয় ঢুকে যাচ্ছে, সময়টাও গড়াচ্ছে। 8 ঘন্টা ধরে
একে ওকে জিজ্ঞেস করেও লাভ হয়নি। ইফায়া এবার না পেরে রাস্তায় বসে কান্না করতে লাগলো। সে এমন পাগলামো কি করে করতে পারলো? এখন কি হবে নিজের সাথে? ইফায়া এসব ভেবে যেন আরও নার্ভাস হয়ে পড়লো। অভ্র ওর বাবার দেওয়ায় সেই কেসটা নিয়ে লোকটার সাথে এক কফি শপে কথা বলছিল। বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরে লাঞ্চের দিকে সেই লোকটিকে নিয়ে ক্যাফে বসে। সব বিষয় যতটুকু জানতে পারলো, মেয়েটির হাজব্যান্ড একটা ড্রাগসের দলের সাথে ইনভলভ আছে, যার জন্য প্রতিদিন ড্রাগস নিয়ে ঘরে এসে বউকে নির্যাতন করত। এভাবে 2 বছর মেয়েটিকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। একদিন মেয়েটিকে মাতাল অবস্থায় খুব মারধর করে। মেয়েটি ছিল 3 মান্থের অন্তঃসত্ত্বা। পেটে মারের আঘাতে মেয়েটি সহ্য করতে না পেরে পরের দিন সকালে মারা যায়। ছেলেটি ছিল একটু বড়লোক টাইপের, তাই পুলিশকে কেস করেও লাভ হয়নি। তারা ঘুষ খেয়ে কেসটিকে স্থগিত করে রেখেছে, কোর্টে ওঠায়নি, এটাকে নিয়ে আর ঘাটায়নি, যার জন্য এখন অভ্রকে দিয়ে তার মেয়ের আসামিকে কঠিনতম শাস্তি দেওয়াবে। ওদের সাথে পেরে উঠতে চাইলে ভালো লয়ারের প্রয়োজন, তাই এতদিন চুপ করেছিল। কিন্তু এখন একজন সৎ লয়ারের খোঁজ পেয়েই কেসটি আবার চালান করতে চাচ্ছে। অভ্র অনেক ভেবেচিন্তে কেসটি নিল। এই অবধি 7 থেকে 8টি কেস নিয়েছে, কখনোই হারেনি। ইনশাল্লাহ এটাতেও ভরসা আছে, সে জিতবে, ওর প্রাপ্য শাস্তি পাবে। অভ্র বুঝিয়ে সুঝিয়ে বের হয়ে গাড়িতে উঠল। অভ্র গাড়ি নিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল আসলো রাস্তার পাশে একটি মেয়ে মাথা নিচু করে বসে আছে। অভ্র ভাবলো হয়তো পাগল টাগল কিছু একটা। সামনে যেতে মনে পড়লো আজ সকালে এমন ড্রেস পরে ইফায়া বাসা থেকে বের হয়েছে, তাই গাড়ি ঘুরিয়ে পিছনে থামলো। অভ্র গাড়ি থেকে নেমে কাছে গেল। সে যে ধারণা করেছে একদম ঠিক, কিন্তু এই মেয়ে এখানে এই রাস্তায় কি করছে তা অভ্র বুঝে আসলো না। ও ইফায়ার ভার্সিটির পাশে ক্যাফেতেই ছিল, তাই অসুবিধা হয়নি, সহজে দেখা হয়ে গেল। এই বজ্জাত মেয়ে, তুমি এখানে বসে বসে কি করছো? তোমার কি আক্কেল জ্ঞান নেই? সাদে কি আর পাগল বলি? কি সুন্দর পাগলের মতো বসে থেকে মাথা নিচু করে আছে। এই মেয়ে ওঠো বলছি। ইফায়া পরিচিত কণ্ঠ পেয়ে মাথা উপরে দিকে তাকাতে অভ্রকে দেখতে পেল। অভ্র যেন ইফায়া কান্নারত চেহারা দেখে ভূত দেখা মতো চমকে উঠল, সাথে বুকের ভিতর কোথাও যেন চিনচিন করে ব্যথা হলো। তবে সেটাকে পরোয়া করলো না, ভাবতে লাগলো মেয়েটা এভাবে কেন কাঁদছে, কোনো বিপদে পড়েনি তো। ইফায়া অভ্রকে দেখে ও চোখ চিকচিক করে উঠল। কান্নারত চোখ 2 হাতে উল্টো পিঠ দিয়ে মুছে উঠে দাঁড়ালো। তারপরে হাসি মুখে বলল, আপনি কি অভ্রনীল? সত্যি কি আমায় নিতে এসেছেন? প্লিজ বলুন না, নাকি আমি স্বপ্ন দেখছি? আচ্ছা, আপনার হাতটা একটু বাড়াবেন, আমি একটা চিমটি কাটবো। প্লিজ দিন দিন না আপনার হাতটা। ইফায়া অভ্রকে কথা বলার সুযোগ না দিয়ে নিজেই অভ্র হাত ধরে জোরে চিমটি কেটে উঠল। এতে অভ্র আউজ করে শব্দ করতে ইফায়ার ধ্যান ফিরে পেল। বুঝতে পারলো এটা সত্যি আল্লাহ তার সহায় হয়েছে, তার বিপদ থেকে মুক্ত করতেই এই হনুমানটা চলে এসেছে। ইফায়া যেন খুশিতে বাকবাকুম। ইফায়াকে এত খুশিতে দেখে অভ্র চোখ কুঁচকে নিয়ে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, তোমার সমস্যাটা কি? আর আমার হাতে চিমটি কাটলে কেন? বারে, আমার জানতে হবে না আপনি সত্যি সত্যি আমার সামনে কিনা বা আমি কল্পনাতে আছি কিনা? তাই একটা প্রমাণ নিলাম চিমটি কেটে। তুমি না মাত্র কাঁদছিলে, এখন আবার হাসছো কি করে? গিরগিটির মতো ভালোই দেখছি রং পাল্টাতে পারো, তা এখানে বসে কাঁদছিলে কেন? আমি হারিয়ে গিয়েছিলাম, তাই তো এখানে বসে কান্না করছি। বিশ্বাস করুন, আমি অনেক ভয় পেয়েছি। হোয়াট ননসেন্স! তুমি হারিয়ে গেলে আমার সামনে কি করে আছো? আর এখনকার জামানায় মানুষ কখনো হারিয়ে যায়? কোন মাথা নিয়ে ঘুরে বেড়াও? মনে তো হচ্ছে মগজ নেই, গোবর ভরা। একদম বাজে কথা বলবেন না। আমি সত্যিই বলছি, হারিয়ে গিয়েছিলাম। আমার তো ঢাকা শহর চিনা নেই, একটা রাস্তায় তো চিনিয়েছেন। আমি কি কখনো এই গল্লিতে এসেছি? আসিনি তো। আবার কথা শোনান কেন? আপনার সাহস তো দেখছি বরাবর অনেক বেশি। সেটার বলতে, এখন কি বাসায় যাবে নাকি থাকবে? আর তুমি ওই গল্লি ছেড়ে এই গিল্লিতে কি করছো? পোস্টার দেখছিলাম। কেন? পারে টিউশনি করাতে হবে তো আমার, নয়তো খরচ কে দিবে? ও আচ্ছা, প্রবলেম নেই, বাসায় চলো, পরে দেখছি বিষয়টা। এরপর ওরা বাসায় চলে আসলো। অভ্র নিজের রুমে গেল। ইফায়া তার রুমে এসে ফ্রেশ হয়ে ঘরে কাজে লেগে পড়লো। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। ইফায়া আজমানের জন্য চা করে তার রুমে দিয়ে আসলো। আজমান ফিরেও চায়নি। ইফায়া ভেবেছে হয়তো সকালের বিষয়টা নিয়ে কিছু বলবে, কিন্তু না, কিচ্ছু বলেনি। তাই মন খারাপ করে অভ্রের জন্য কফি করে ওর রুমে আসলো।
আবারও সেই গিটারের সুর, পরিচিত গান। ইফায়া অব্রের আড়ালে মুগ্ধ হয়ে গান শুনে চলে আসলো। অব্র বুঝতে পেরেছিল যে ইফায়া এসেছিল, কিন্তু কিছু বলেনি। ইফায়া চলে যাবার পর আকাশের দিকে চেয়ে ভাবতে লাগলো। এই অব্রের সাথে তুমি অন্যায় করে ফেলেছো। তুমি জানলে না আমি তোমাকে কতটা আপন করে নিয়েছি, কতটা মনে গেঁথেছি। সেই অনুভূতির মর্মটা আজও হলো না। এখন পাষাণ হৃদয়ে চুক্তি করে তোমার কথা ভাবি আর আফসোস করি। আমি বড্ড ভালোবাসি তোমাকে, তুমি কেন বাসলে না? অব্র গিটার পাশে রেখে কফির মগ নিয়ে তাতে চুমুক দিয়ে ভাবতে লাগলো নিজেকে নিয়ে। সুলতানপুর। এই কে, কোথায় তোরা? পিছে দাঁড়িয়ে আছিস কেন? দরজা ভাঙ, আমি এক্ষুনি এই বুইড়াকে আমার চোখের সামনে দেখতে চাই। ভাই অনেকবার তো দরজা ধাক্কাইলাম, খুলতে তো আসে না, আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না ভিতর দিয়া। আমার মনে হয় ব্যাটা হার্ট ফেল করছে। রুস্তম, এই হালাই কথা কইব না, খুব শিয়ানা বটে। এই বাবুল রে ও চিনে না। বাবুল যা বলে, যা কহে তা করেই ছাড়ে। বাবুলের হাত থেকে এক কাকপক্ষীরও টার্গেট মিস হয় না। হেই মানে এই মাস্টার মশাই কেমনে ছাড় পাইব? হাহ, সামনে থেকে সর। এবার দেখ এই হালারে আমি কি করি, বাহিরে বের করি। বাবুল লাল রঙা দাঁত দিয়ে পান চিবোতে চিবোতে দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর দরজার সামনে পুরুত করে চিপটিটা ফেলে এক হাত দরজার পাশে চৌকাঠে রেখে এবার ডাকতে লাগলো। মাস্টার মশাই, আপনি কিন্তু বড় ভুল করবার লাগছেন। আপনি জানেন না এই বাবুলের ক্ষমতা কত। ভালোই ভালোই কইছিলাম, বোঝা ট্রাই করেন নাই। এভাবে দরজা আটকাইয়া আর কতদিন পালাই পালাই করবেন? আমি বাবুল শিকারকে চোখে হারাই না। বাঁচতে চাইলে এক্ষুনি দরজা খুলুন, নয়তো। পুরো কথা শেষ করার আগেই কাঠের দরজা খটখট করে শব্দ হলো। আমিনুল সাহেব ভয়ে ভয়ে থরথর করে কাঁপছে, চোখে চশমা, ঘেমে একাকার। সামনে 8 থেকে 10 জন বখাটে পোলাপান দেখে আমিনুল ঘাবড়ে গেলেন। বাবুল 2 হাত দিয়ে দরজা পুরো খুলে ভিতরে ঢুকে পড়লো। তারপর আমিনুলের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে সামনে এসেই কলার ধরে একদম কাছে টেনে নিয়ে বলল, পরাণের ভয় থাকলে এক্ষুনি বইলা দে, বারবার কইতাছি। আমার ময়না পাখিরারে কই লুকাই রাখছ? তুই জানোস না আমি বাবুল কেমন? এই পুরা মহল্লা সবাই আমার এক নামে চিনে, বাবুল সন্ত্রাস নামে। আর তুই আমার চোখ ফাঁকি দিয়া তোর মায়েরা লুকায় রাখবি? তা তো আমি হইবার দিব না। সত্যি কইরা ক, আমার ময়নারে কই লুকায় রাখছিস? আমি জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমার মাইয়াডার খবর আমি জানি না। আজ কতদিন আইয়া গেছে মাইয়াডা দেখতে পারি নাই। দয়া করে আমায় ছাইরা দেন বাবা। আমি সত্যি কইবা লাগছি, আমি আমার মাইয়ার খোঁজ জানি না। আমিনুল হাত জোর করছে, কপাল বেয়ে ঘাম টুপটুপ করে পড়ছে। ভয়ের তো চোখে বাবুলের রক্তচক্ষু দিকে চেয়ে আছে। বাবুল যেন আরও কেঁপে গেল। আমিনুলের গলা চেপে ধরল এবার। আমিনুল হাত দিয়ে ছাড়াবার চেষ্টা করছে, পারছে না। এদিকে বাবুল এতই রেগে আছে যে ওর কোনো হুঁশ নেই। ওর কাছে এখন একটাই কথা, ওর ময়নারে চাই। রুস্তম দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বাবুলরে সরাইয়ে আনলো। বাবুল ছেড়ে দিয়ে কটমট করে চাইয়ে রইছে আমিনুলের দিকে। আমিনুল 2 হাত গলাতে দিয়ে খুব খুব করে কাশতে লাগলো। এমনিতেই হার্টের মানুষ, তারপর এমন প্রেশার। আমিনুলের অবস্থা খারাপ। ভাই কি করতেছেন কি? এখন যদি এরে মাইরা লন তাহলে ভাবির খবর কেমতে পাইবেন? আগে এরে হাতের মতো রাখতে আইব, এই সূত্র ধরেই আমরা ভাবিরে নাগাল পামো। আপনার তো খুন করতে হাত কাঁপবো না। কত শত কেস, কই কোন মামলায় পড়ছে, আমাকেও ভাইরে জেলে রাখতে পারেনি তো। এরে মাইরা মাটি চাপা দিলেও কিচ্ছু আইব না, কিন্তু ভাবির জন্য এরে বাসায় রাখতে আইব, বুঝলেন ভাই? বাবুল ভেবে বলল, রুস্তম বলো দইলেও ঠিক কথা কইছে। এরে নিজের কবজা করে ময়নারে হাত করব। যেই ভাবা সেই কাজ। এরে যেভাবেই হোক বাঁচাইয়া রাখতে হবে, মরতে দিলে হবে না। তাহলে আমার আর ময়না পাখিরে পাওয়া হইব না। যে ময়নার জন্য বাবুল নিজের জান দিবার রাজি, সেই ময়নারে কিছুতেই হাতছাড়া করা যাইব না, কিচ্ছুতেই না। কই উড়াল দিয়া যাইবা ময়না পাখি? আমি তো তোমারে ঠিক খুঁজে নিমু। তোমারে এই বাবুলের হাতে বন্দি ওইতে হইব। এই চল, একে তুলে নিয়ে আমার পুরান বাংলায় ফালাইয়া রাখ। আর হুন, কেউ যেন টেন না পাই, পালাতে যেন না পারে। পাহারা দিবি, ওর ওষুধ খাওয়াবি, খাবার দিবি। সত হইলেও আমার শ্বশুর আব্বা। কি বলেন, তাই তো? আমিনুল বুঝতে পারলো তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তাকে নিয়ে হয়তো বন্দি করবে, কিন্তু তার মেয়েটা। আমিনুল ছুটে পালাতেও পারবে না।
কয়জন এসে আমিনুলের মুখ বেঁধে দিল কাপড় দিয়ে, তারপর মুখের সামনে স্প্রে মেরেই অজ্ঞান করিয়ে নিয়ে চলো তাদের উদ্দেশ্যে। অজানা হয়ে রইল অনেক কিছু, মেয়েকে বাঁচাতে বাবার আপ্রাণ চেষ্টা। হয়তো মেয়ের দেখা পেতেও পারে, আবার এমনও হতে পারে মেয়ের দেখা না পেয়ে বহুদূরে হারিয়ে যেতে পারে। ইফায়ের জানা নেই তার বাবা কোন লড়াইয়ের সম্মুখীন হয়েছে। তার বাবার খোঁজ মিলবে কি ইফায়ার? কি হবে সামনে?